আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শূন্য থেকে ঢাবিয়ান কোর্সের বায়োলজির আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা বোটানির প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের এইচএসসিতে কী টাইপের প্রশ্ন আসে, হোক সেটা সৃজনশীল অথবা এমসিকিউ, এবং ঢাকা ভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কী টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে আসে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে থাকবো আলমাহির রহমান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আসো ভাইয়া, আমরা প্রথমেই একটা চার্ট দেখে ফেলি কোথা থেকে ভার্সিটি এবং এইচএসসিতে প্রশ্ন এসে থাকে। সো এই যে দেখো একটা চার্ট, সুন্দর একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা দেখলেই তোমরা আশা করি বুঝে যাবা কোন টপিকগুলা তোমাদের এই শেষ মুহূর্তে পড়া জরুরি। সো দেখো এখানে 7টা টপিকের নাম দেয়া আছে। প্রথম যে টপিকটা কোষ ও কোষের শ্রেণীবিন্যাস, অর্থাৎ এই অধ্যায়ের শুরুর দিকে যে আলোচনাগুলো আছে কোষ সম্পর্কিত, তো সেইটা এইচএসসি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না, সেটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট না, অল্প কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা পড়ব। এরপরে আসো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, এই দুটা গুরুত্বপূর্ণ। তোমাকে যদি পরীক্ষায় কোষ প্রাচীরটা দিয়ে দেয়, তো গ নম্বর প্রশ্নে যদি কোষ প্রাচীর দেয়, ঘ নম্বরে কিন্তু কোষ ঝিল্লিটা দেয়, বুঝছো? সো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দুইটা একত্রে পড়তে হবে পড়ার সময়। এরপরে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সাইটোপ্লাজমিক অঙ্গাণু তো অনেকগুলা, তো সবগুলা থেকে প্রশ্ন আসে, তারপরেও যদি বলো যে ভাইয়া কোথা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে একটা প্লাস্টিড এবং আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো প্লাস্টিড যে প্রশ্নে থাকে সেই প্রশ্নে মাইটোকন্ড্রিয়া নিয়েও কিছু প্রশ্ন থাকে। এছাড়া গোলজি বডি, সেন্ট্রোজোম, এই টাইপের কিছু অঙ্গাণু আছে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, সো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে প্রশ্ন আসে। এছাড়া নিউক্লিয়াস ও ক্রোমোজোম, দেখো সবগুলো কিন্তু 3 স্টার। সো নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এই ক্রোমোজোমের গঠনটা এইচএসসির জন্য পড়তে হয়, এটা পরীক্ষাতে আসে, এটা গুরুত্বপূর্ণ। এছাড়া নিউক্লিক অ্যাসিড মানে ওই যে ডিএনএর গঠন, আরএনএর গঠন, টিআরএনএর গঠন, এই টাইপের কিছু বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। এছাড়া এ অধ্যায়ের বস লেভেলের দু একটা টপিকের নাম বললে সেখানে কিন্তু রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টা বিষয় উল্লেখ করতেই হয়। এছাড়া জেনেটিক কোড থেকে অল্প কিছু প্রশ্ন আসে, সেগুলো আমরা পড়ব। ঠিক আছে, তাহলে আসো ভাইয়া, আমরা যে কাজটা করব, আমরা ভার্সিটি স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ, যেটা এইচএসসির সাথে মিলে যায়, এই টাইপের কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। আসো, প্রথম এমসিকিউটা কি বলছে? প্রথম এমসিকিউটা বলছে, দেখো কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত। তো এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য অবশ্যই আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যটা জানা জরুরি। ওকে, সো আসো আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, আদি কোষে কি কি থাকে দেখো। আদি কোষে অনেক কিছু আসলে থাকে না। আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সো আদি কোষের যে নিউক্লিয়াস, এটাকে আসলে প্রকৃত নিউক্লিয়াস বলা হয় না। প্রকৃত কোষে তো নিউক্লিয়াসটা থাকে। এখন নিউক্লিয়াসের উপাদান কি কি, প্রকৃত কোষেরটা ফার্স্টে লিখি। প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা, সেখানে বেশ কয়েকটা উপাদান থাকে, যেমন এইখানে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম এই জিনিসটা থাকে। এছাড়া নিউক্লিয়ার পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দা আছে। ওকে, এছাড়া নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস, বুঝেছ? কিন্তু আদি কোষে যখন আমরা আসব, সেই আদি কোষের নিউক্লিয়াসটাকে আসলে নিউক্লিয়াস বলা হয় না। এদের যে নিউক্লিয়াসটা, সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। এটাকে বলা হয় নিউক্লিওয়েড। এখানে নামটা একটু খেয়াল করে দেখো ভাইয়া, নামের মধ্যে আছে অয়েড। এই অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো, অর্থাৎ এটা দেখতে নিউক্লিয়াসের মতো, কিন্তু আসলে নিউক্লিয়াস না। সো
এখানে কেন এটাকে নিউক্লিয়য়েড বলা হচ্ছে, কারণ আসল যে নিউক্লিয়াস সেখানে যে অংশগুলো থাকে তার অনেক কিছুই এই নিউক্লিয়য়েডে থাকে না। যেমন এখানে কি থাকে না, এখানে ওই যে নিউক্লিয়ার পর্দা যেটা সেটা থাকে না, এখানে এই পর্দাটা এটা থাকে না। এরপরে এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা থাকে না, নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা এটা থাকে না। এছাড়া হিস্টোন প্রোটিন থাকে না। এখানে আরও একটা জিনিস কম থাকে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। সো এই কারণে এই যে আদিকোষের যে নিউক্লিয়াস সেটাকে বলা হয় নিউক্লিয়য়েড। এরপর আসো ডিএনএর ক্ষেত্রে যদি আমরা দেখি, এইখানে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটা বৃত্তাকার ডিএনএ, এটাকে বলা হয় বৃত্তাকার। তাহলে ডিএনএ বৃত্তাকার থাকে। আর প্রকৃত কোষের যে ডিএনএ সেটা কিন্তু সূত্রাকার বা লম্বা। বুঝেছ? ওকে। সো 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আদিকোষের জিন প্রকাশের যে একক সেটাকে বলা হয় অপেরণ। তাহলে এই জিন প্রকাশের এককটা কি ভাইয়া? অপেরণ। এই অপেরণটা এই আদিকোষে থাকে, যেহেতু আদিকোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ, কিন্তু এই অপেরণটা কিন্তু এই প্রকৃত কোষে থাকে না। তাহলে অপেরণ এটা নাই। এছাড়া 4 নাম্বার ইন্ট্রন নামে একটা বিষয় আছে। আমরা যখন ভবিষ্যতে টপিকগুলো পড়ব তখন আমরা দেখতে পাবো ইন্ট্রন আসলে কি, তখন বুঝতে পারবো। সো এই ইন্ট্রন এটা কিন্তু এই আদিকোষে থাকে না, কিন্তু এটা আবার প্রকৃত কোষে থাকে, ইন্ট্রনস। বুঝেছ? এছাড়া আমি যদি রাইবোজোমের ক্ষেত্রে দেখি, রাইবোজোমের ক্ষেত্রে যেটা আদিকোষ সেখানে শুধুমাত্র 70S রাইবোজোম থাকে, কিন্তু প্রকৃত কোষে এখানে 70Sও থাকতে পারে, 80Sও থাকতে পারে, 2 ধরনের রাইবোজোমই থাকে। তো প্রকৃত কোষ মানে কি? উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণী, তাদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষ। সো তাদের যে কোষগুলা, দেহকোষ যেটা, সেটা হচ্ছে ডিপ্লয়েড হতে পারে, অথবা নিম্ন শ্রেণীর যদি উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েডও হতে পারে। তো উন্নত শ্রেণীর যে জীবগুলা তাদের ক্ষেত্রে ডিপ্লয়েড হতে পারে দেহকোষটা, আবার নিম্ন শ্রেণীর যে জীবগুলা তাদের দেহকোষটা হ্যাপ্লয়েডও হতে পারে। আর এইটা নর্মালি কিন্তু হ্যাপ্লয়েডই হয়। সো এখানে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং আদিকোষী কারা, এটাও গুরুত্বপূর্ণ। আদিকোষী হচ্ছে, আমি আরেকটি স্লাইড নিয়ে নিই তাহলে। এই আদিকোষী কারা আসলে, যেমন আমি বলতে পারি মাইকোপ্লাজমা হচ্ছে আদিকোষী। এছাড়া ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এছাড়া মনেরা রাজ্যের প্রাণী, মনেরা রাজ্যের যে প্রাণীগুলো আছে, মনেরা রাজ্যের প্রাণীগুলো হচ্ছে আদিকোষী। আর এইগুলা বাদে, এই কয়টা বাদে যত প্রাণী আছে সবগুলো কি, সবগুলো হচ্ছে প্রকৃত কোষী। বুঝেছ? ওকে। সো এইবার আশা করি অ্যান্সারটা পারবা। অ্যান্সারটা কি হবে ভাইয়া? দেখো, কোন বৈশিষ্ট্যটি আদিকোষে অনুপস্থিত। সো আদিকোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ, সো এটা উপস্থিত। 70S রাইবোজোম, এটা আদিকোষের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করে নাও। আদিকোষে অবাধ শোষণ হয়। এখানে যে শোষণটা হয় সেটাকে বলা হচ্ছে অবাধ শোষণ। তাহলে 7 নম্বর অ্যাড করে নাও। এখানে হয় অবাধ শোষণ, কিন্তু এইখানে হয় সবাধ শোষণ। তাহলে অবাধ শোষণ অপশানে আছে, তাহলে এটাও কি আদিকোষের বৈশিষ্ট্য? কিন্তু ইন্ট্রন এটা কিন্তু আদিকোষের অনুপস্থিত থাকে। বুঝেছ? এটা প্রকৃত কোষে থাকে। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে? ইন্ট্রন। কোনটি দেহকোষ নয়? তাহলে দেহকোষের বিষয়টা যেহেতু চলে আসছে, দেহকোষ এবং আরেকটা আছে জনন কোষ। সো দেহকোষ কোনটা, জনন কোষ কোনটা, সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, আমরা তাহলে পড়ব দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য। সো দেহকোষ কোনগুলা? যেগুলা দেহ গঠন করে। যে কোষটা, এই কোষটা কি করে ভাইয়া? এই কোষটা দেহ গঠন করে। আর জনন কোষ কি করে ভাইয়া? এটা যৌন জননে ভূমিকা রাখে, ভূমিকা পালন করে। বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো, দেহকোষটা এটা যদি উচ্চ শ্রেণীর হয়, উচ্চ শ্রেণীর ক্ষেত্রে দেহকোষটা কেমন হতে পারে? 2N হতে পারে। আবার নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে
তাদের দেহকোষটা কেমন হতে পারে? দেহকোষটা হ্যাপ্লয়েড হতে পারে। ওকে, সো উচ্চ শ্রেণীর ক্ষেত্রে ডিপ্লয়েড এবং নিম্ন শ্রেণীর ক্ষেত্রে হ্যাপ্লয়েড দেহকোষ থাকে। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে। আচ্ছা, আর জনন কোষ এটা কিন্তু অলওয়েজই হ্যাপ্লয়েড হবে, এই কথাটা মনে রাখো, এটা অলওয়েজই হ্যাপ্লয়েড হবে। এর মানে হচ্ছে হ্যাপ্লয়েড, বুঝেছ? ওকে, এবং আরও একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এই দেহকোষটা কোথায় দেখা যায়? আচ্ছা, জনন কোষটা বলে দিই, তাহলে দেহকোষটা বুঝতে পারবা। জনন কোষ থাকে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটো হচ্ছে জনন কোষ। আর বাকি যা কিছু আছে, মূলকাণ্ড পাতা, উদ্ভিদের ক্ষেত্রে মূলকাণ্ড পাতা যা কিছু আছে, বা দেহের রক্তকোষ, স্নায়ুকোষ, সব কিছু হচ্ছে দেহকোষ। বুঝেছো? ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে এখন নিশ্চয়ই বুঝতে পারবা। দেখো, স্নায়ুকোষ, রক্তকোষ, পাতার কোষ সবগুলো হচ্ছে দেহকোষ। তাহলে দেহকোষ নয় কোনটা ভাইয়া? দেহকোষ নয় হচ্ছে শুক্রাণু। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে শুক্রাণু। পরের প্রশ্নটা দেখো, জীবের মৌলিক, গঠনগত ও কার্যগত একক কোনটা? এটা কে না পারো, এটার অ্যান্সার হচ্ছে কোষ। ওকে, সো অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে কোষ। পরের প্রশ্নটা দেখো কি বলছে, উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কোনটা? উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অলওয়েজ ল্যাটিন অক্ষরে লিখতে হয়, অর্থাৎ এই ভাষাটা হচ্ছে ল্যাটিন। ওকে, সো পরের প্রশ্নটা দেখো, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? তো দীর্ঘতম কোষ, ক্ষুদ্রতম কোষ, এই টাইপের কিছু বিষয় আছে এই অধ্যায়ে। সো এই পুরো বিষয়টা একটু আলোচনা করে দিই তোমাদের সাথে। দেখো, যদি বলে দীর্ঘতম কোষ কোনটা, দীর্ঘতম কোষ কোনটা, সেটা মানবদেহ হতে পারে বা অন্য কোনো কিছু, সব কিছু মিলে দীর্ঘতম কোষ কোনটা? এটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম। এবং যদি প্রশ্ন করে যে ক্ষুদ্রতম কোষ কোনটা, সো ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। ওকে, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে যে মানব দেহের বৃহত্তম কোষ কোনটা, প্রশ্নটা হচ্ছে মানব দেহের বৃহত্তম কোষ, দেহের বৃহত্তম কোষ। সো মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে মোটর নিউরন। এই নামটা মনে রাখো, মানব দেহের বৃহত্তম কোষ মোটর নিউরন, এবং যার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। ওকে, সো এই মোটর নিউরন, এটা যেহেতু স্নায়ু কোষ, এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে স্নায়ু কোষ। তাহলে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। পরের প্রশ্নটা দেখো, একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টি স্তর রয়েছে? আচ্ছা, তাহলে কোষ প্রাচীর বিষয়টা একটু তোমাদের বুঝাই দিই, এবং এটা কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা সিকিউতে আসে। সো একটা কোষের ক্ষেত্রে খেয়াল করে দেখো ভাইয়া, একটা কোষের যে প্রাথমিক পর্দা, কোষ প্রাচীরের মধ্যে একটা পর্দা থাকে, যে পর্দাটাকে বলা হয় প্রাথমিক পর্দা। ওকে, এটাই সেই কমন পর্দা, বা এটা হচ্ছে প্রাথমিক পর্দা। তো উদ্ভিদের মধ্যে একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। একটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম থেকে একটা উপাদান খরিত হয় যেটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। এটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট বা পেকটোস। এবং আরও একটা অঙ্গাণু যার নাম হচ্ছে গোলজি বডি বা গোলগি বস্তু। এই গোলগি বডি থেকে একটা উপাদান আসে যেটাকে বলা হচ্ছে পেকটিন। এটাকে বলা হয় পেকটিন। সো এই যে মধ্য পর্দা, বা যেটা হচ্ছে দুইটা কোষের প্রাথমিক পর্দা, সেই মধ্য পর্দা বা প্রাথমিক পর্দা গঠিত হয় এই দুইটা উপাদান দ্বারা। একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে পেকটিন। ওকে, তো এই মধ্য পর্দার ওপরে অনেক সময় আরও একটা আবরণ দেখা যায়, এটা দুই পাশে দেখা যেতে পারে। ওকে, তো এই প্রাচীরটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, যেটা হচ্ছে প্রথম প্রাচীরটা, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এবং প্রাথমিক প্রাচীর ওপরে কিছু কিছু কোষে
আরও একটা পর্দা দেখা যেতে পারে যেটা 3 স্তর বিশিষ্ট এবং এই প্রাচীরটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এই প্রাচীরটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর এবং এটা 3 স্তর বিশিষ্ট। তাহলে দেখো কোষ প্রাচীরের তিনটা অংশ আছে, একটা হচ্ছে মধ্যপর্দা, এরপরে প্রাথমিক প্রাচীর এবং তারপর এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সো এই তিনটার পার্থক্যটা আমাদের জানা জরুরি। আরও একটা পেজ নিয়ে নিই আমি, দেখো তাহলে আমরা তিনটা অংশ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মধ্যপর্দা, এরপরে প্রাথমিক প্রাচীর এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, সো এই মধ্যপর্দা থেকে যে কথাগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা সাধারণ পর্দা। দুইটা কোষের মধ্যে সাধারণ পর্দা যদি বলে তাহলে সেটা হচ্ছে মধ্যপর্দা। তাহলে এটা দুটি কোষের মধ্যে সাধারণ পর্দা, দুটি কোষের সাধারণ পর্দা। আচ্ছা, প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর এটা কোথায় দেখা যায়? এটা পাওয়া যায় মধ্যপর্দার ওপরে। তাহলে এটা দেখা যায় ভাইয়া, এটা পাওয়া যায় মধ্যপর্দার ওপরে। এবং সেকেন্ডারি পর্দা যেটা বা সেকেন্ডারি প্রাচীর, এটা পাওয়া যায় প্রাথমিক প্রাচীরের ওপরে। প্রাথমিক প্রাচীরের ওপরে, প্রাচীরের ওপরে। আচ্ছা, এরপরে একটু আগে আমরা দেখছি মধ্যপর্দা এটা কত স্তর বিশিষ্ট? এটা মাত্র একটা স্তর বিশিষ্ট। প্রাথমিক প্রাচীর এটাও এক স্তর বিশিষ্ট, তবে সেকেন্ডারি প্রাচীর যেটা এটা 3 স্তর বিশিষ্ট। তাহলে এটা এক স্তর বিশিষ্ট, এটাও এক স্তর বিশিষ্ট, কিন্তু এটা 3 স্তর বিশিষ্ট। এটা মনে রাখতে হবে, 3 স্তর বিশিষ্ট। এরপরে যে বৈশিষ্ট্যটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর এটা এক স্তর বিশিষ্ট এবং এটার প্রস্থটা একটু কম, এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। তবে সেকেন্ডারি প্রাচীর এটা যেহেতু 3 স্তর বিশিষ্ট, এটার পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার, 5 থেকে 10 মাইক্রোমিটার। এরপরে দেখো মধ্যপর্দার এটা কোন উপাদান দ্বারা গঠিত সেটাও আমাদের জানতে হবে। এটা গঠিত হয় পেকটিক অ্যাসিড দ্বারা। পেকটিক অ্যাসিড দ্বারা মধ্যপর্দা এটা গঠিত হয়। প্রাথমিক পর্দার মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সো এই উপাদানগুলো দ্বারা গঠিত হয় এই প্রাথমিক পর্দা। এবং সেকেন্ডারি পর্দা এটা গঠিত হয় সেলুলোজ এবং লিগনিন দ্বারা। ওকে, সো প্রথম কথাটা একটু খেয়াল করে দেখো, মধ্যপর্দা কি? এটা দুইটা কোষের মধ্যে সাধারণ পর্দা। তাহলে উদ্ভিদ কোষে এই মধ্যপর্দা কিন্তু সব কোষেই থাকবে, অর্থাৎ একদম প্রথমে যে পর্দাটা গঠিত হবে সেটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। তাহলে এই মধ্যপর্দা কোথায় থাকবে ভাইয়া? এটা থাকে সকল কোষে। মধ্যপর্দার উপরে গঠিত হয় প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর এবং এইটা থাকে বিপাকীয় যে কোষগুলো আছে বা ভাজক কোষ, অর্থাৎ এটা থাকে ভাজক কোষ বা অধিক মাত্রায় বিপাকীয় কোষ। অধিক মাত্রায় বিপাকীয় যে কোষগুলো আছে, বিপাকীয় কোষ, এই কোষগুলোতে থাকে প্রাথমিক প্রাচীর। এবং সেকেন্ডারি প্রাচীর এটা থাকে যেটা হচ্ছে স্থায়ী যে পর্দাটা বা স্থায়ী যে আবরণগুলো আছে, যেমন ফাইবার, স্থায়ী টিস্যু যেগুলো, যেমন ট্রাকিট, ভেসেল, এইগুলাতে থাকে সেকেন্ডারি পর্দা। ওকে, এবং লাস্ট আরেকটা কথা দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দা
এটা কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অঞ্চল বাদ আছে যেখানে প্রাথমিক পর্দা বা সেকেন্ডারি পর্দাটা গঠিত হয় না। এই যে দেখো এই পাশেও আছে, এই পাশেও আছে। সো যেইখানে এই প্রাথমিক পর্দা বা সেকেন্ডারি পর্দা এটা গঠিত হচ্ছে না, এই জায়গাটাকে বলা হচ্ছে পিট। এবং এটা যেহেতু দুই পাশে আছে, অর্থাৎ এক জোড়া আছে, এক জোড়া বলতে এই পাশে তো আরও আছে, কিন্তু এইখানে দেখো এক জোড়া আছে না, এই পাশে একটা, এই পাশে একটা। সো এটাকে বলা হয় পিট পেয়ার। তাহলে দেখো এই পিট পেয়ার কোথায় থাকে? প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দায় পিট পেয়ার থাকে, কিন্তু মধ্য পর্দায় পিট পেয়ারে বিভক্ত না। তাহলে দেখ এই কথাটা আমি কি বলতে পারি মধ্য পর্দা সম্পর্কে? বলতে পারি এটা পিট পেয়ারে বিভক্ত না, পিট পেয়ারে বিভক্ত নয়, কিন্তু এটা হচ্ছে বিভক্ত, এটাও পিট পেয়ারে বিভক্ত। বুঝেছো? তাহলে এইগুলো হচ্ছে একটা কোষ প্রাচীরের যে মধ্য পর্দা, প্রাথমিক পর্দা এবং সেকেন্ডারি পর্দা, তার পার্থক্য। এইখান থেকে আরও একটা বিষয় মনে রাখতে হবে ভাইয়া, এই যে দেখো এইখানে এই পাশে কি আছে? এই পাশে নিশ্চয়ই একটা কোষ আছে, এই পাশেও একটা নিশ্চয়ই কোষ আছে, এবং এই দুটা কোষের মাঝখানের যে পর্দা সেটাই তো আসলে মধ্য পর্দা। তো এই মধ্য পর্দার এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে একটা ছোট্ট ছিদ্রপথ থাকে, একদম খুবই ছিদ্রপথ থাকে। তো এই ছিদ্রটার নামটা মনে রাখতে হবে অবশ্যই। ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। বুঝেছো? এবং এই প্লাজমোডেসমাটার কাজ কি? এটা যেহেতু একটা ছিদ্রপথ, তো এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এই দুটা কোষের এই জায়গাটা কি? অবশ্যই সাইটোপ্লাজম, তাই না? সো এই প্লাজমোডেসমাটার কাজ হচ্ছে এটা সাইটোপ্লাজমিক যে পরিবহন সেটা রক্ষা করে। অর্থাৎ এই কোষ থেকে যদি কোনো উপাদান চাই এই কোষের ভেতরে আসতে পারবে, আবার এই কোষ থেকে কিছু উপাদান এই কোষের ভেতরে যেতে পারবে। বুঝছো? সো সাইটোপ্লাজমিক যে চলন সেটা কিন্তু নির্ভর করবে, সেটা কিন্তু এই নিয়ন্ত্রণ করে এই যে প্লাজমোডেসমাটা বা এই ছিদ্রপথ। বুঝেছো? ওকে। সো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে ভাইয়া? দেখো, একটি সম্পূর্ণ বিকশিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কয়টা স্তর আছে? তাহলে এখানে যেহেতু বলছে সম্পূর্ণ বিকশিত, তার মানে কি এখানে 3টা স্তর থাকবে। সম্পূর্ণ বিকশিত বলছে, তার মানে এখানে কোষ প্রাচীরের 3টা স্তর থাকে। বুঝেছো? এখান থেকে আমরা আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠন, এই সূক্ষ্ম গঠন সম্পর্কে আমাদের জানা জরুরি। তো কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীরটা গঠিত হয় মেইনলি সেলুলোজ দ্বারা। এটাকে বলা হচ্ছে সেলুলোজ। সো এটা হচ্ছে একদম মানে যেটা দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়, সেলুলোজ। এই সেলুলোজ যদি 1000 থেকে 3000টা যুক্ত হয়, 1000 থেকে 3000টা সেলুলোজ একত্রে যুক্ত হলে সেটাকে যে নামে ডাকা হয় সেটাকে বলা হয় সেলুলোজ চেইন। এটাকে বলা হয় সেলুলোজ চেইন। ওকে। সো এই সেলুলোজ চেইন যদি আরও 100টা যুক্ত হয়, তাহলে 100টা সেলুলোজ চেইন যদি একত্রে যুক্ত থাকে, তাহলে যেটা যেই অংশটা গঠন করে সেটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসিলি। এটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসিলি। এবং এই ক্রিস্টালাইন মাইসিলি এটাকেই বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে এই ক্রিস্টালাইন মাইসিলিকেই বলা হয় কি ভাইয়া? এটাকে বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, সো অ্যান্সারটা হবে ক্রিস্টালাইন মাইসিলি। বুঝেছো? ওকে। এরপরে এই ক্রিস্টালাইন মাইসিলি যদি 20টা যুক্ত হয়, 20টা যুক্ত হইলে যে অংশটা গঠন করে সেটাকে বলা হয় ফাইব্রিল। তবে এটা যেহেতু ছোট ফাইব্রিল, এটাকে বলা হয় মাইক্রোফাইব্রিল। কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল আবার যদি 20টা যুক্ত হয় একত্রে যদি 20টা না, এবার যদি 250টা যুক্ত হয়, তাহলে যে জিনিসটা তাহলে মাইক্রোর চেয়ে বড়কে নিশ্চয় ম্যাক্রোফাইব্রিল, তাই না? তাহলে এইবার তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল।
ক্লিয়ার? ওকে। এবং এই ম্যাক্রোফাইব্রিল যদি অসংখ্য একত্রে যুক্ত হয় তাহলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে ফাইবার বা ফাইব্রিল বা তন্তু। ওকে, সো এটা হচ্ছে এবার এই ম্যাক্রোফাইব্রিল অসংখ্য যুক্ত হয়ে যে জিনিসটা গঠন করবে সেটার নামই হচ্ছে তন্তু। তাহলে এটা যুক্ত হবে অসংখ্য অসংখ্য। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা পরের অংশটাতে যাই। এটার অ্যান্সার তো আমরা পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে 3। পরের প্রশ্নটা দেখো, দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে ড্যাশ সংযোগ স্থাপিত হয়। তাহলে ওই যে দেখো পাশাপাশি কোষের কূপে কি আছে, মধ্যপর্দার মধ্যে একটা ছোট্ট ছিদ্রপথ থাকে যেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, এবং প্লাজমোডেসমাটার কারণে দুইটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ ঘটে, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে এখানে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। বুঝেছো? ওকে, তাহলে এখানে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হবে। এরপরে দেখো স্যান্ডউইচ মডেল কোনটা? তো কোষ ঝিল্লির বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল প্রদান করছে। এর মধ্যে দুইজন বিজ্ঞানী যাদের নাম হচ্ছে ড্যানিয়েলি ও ডেভসন। হ্যাঁ, তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো দাদা। এই দাদা কি করছে জানো? স্যান্ডউইচ মডেল প্রবর্তন করে। এই যে স্যান্ডউইচ মডেল। তো স্যান্ডউইচের ক্ষেত্রে কি থাকে বলো তো? একটা স্যান্ডউইচ তৈরি করার জন্য উপরে এবং নিচে দুইটা পাউরুটি দিতে হয় এবং মাঝখানে জেলি টেলি বা কোনো কিছু দ্বারা এই স্যান্ডউইচটা তৈরি করা যায়, তাই না? সো এই স্যান্ডউইচ মডেল, এটা সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এটা হচ্ছে একটা দ্বিস্তরী মডেল। এই যে দ্বিস্তর বিশিষ্ট একটা মডেল হচ্ছে স্যান্ডউইচ মডেল। এবং আরও একটা কথা মনে রাখতে হবে স্যান্ডউইচ মডেল সম্পর্কে, এটা হচ্ছে সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল। এটা সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল হচ্ছে স্যান্ডউইচ মডেল। সো তোমাকে যদি এই প্রশ্নটাও করে যে সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল কোনটা, অ্যান্সারটা হবে স্যান্ডউইচ মডেল। ওকে, সো স্যান্ডউইচ মডেল যেহেতু আমরা পড়তেছি, সবচেয়ে গ্রহণীয় যে মডেলটা সেটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সো এই গঠনটা সম্পর্কে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে, এই গঠনটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সো ফ দ্বারা কয়েকটা কথা মনে রাখো। ফ দ্বারা তিনটা ফ মনে রাখো, তিনটা ফ। প্রথম ফতে মনে রাখো ফতে ফ্লুইড মোজাইক মডেল। প্রথম ফতে মনে রাখো ভাইয়া ফতে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। পরের ফতে মনে রাখো ফতে ফসফোলিপিড, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিড থাকে, ফসফোলিপিড। এবং পরের ফতে মনে রাখো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে দেখো ফ দ্বারা আমরা তিনটা কথা মনে রাখছি। ফতে ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায় এবং ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিড থাকে। তাহলে ফ দ্বারা যেহেতু বেশ কয়েকটা কথা মনে রাখছি, স দ্বারা আরও তিনটা কথা মনে রাখবো ভাই আমরা। তাহলে স দ্বারা প্রথম কথাটা হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল, এটা সবচেয়ে গ্রহণীয় মডেল। এটা সবচেয়ে গ্রহণীয় মডেল। আর এই ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারক হচ্ছে সতে মনে রাখো সিঙ্গার ও নিকোলসন। এবং সতে মনে রাখো সতে এটার আবিষ্কার হয়েছে স্বাধীনতার 1 বছর পর। স্বাধীনতার 1 বছর পর। হ্যাঁ, এখন বাংলাদেশের স্বাধীনতা কত সালে? দুইটা স্বাধীনতা আছে বাংলাদেশের, একটা হচ্ছে 1971 আর একটা হচ্ছে 2024, তাই না? কিন্তু এটা 2024 না, 1971-এর 1 বছর পর, অর্থাৎ 1972 সালে। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেল কত সালে? 1972 সালে। তাহলে এই তিনটা কথা মনে রাখো। তো এই ফ্লুইড মোজাইক মডেল এটা আসলে কিভাবে গঠিত হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম কথা, এই যে দেখো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে প্রথমে তো আমরা পড়ছি এখানে থাকে ফসফোলিপিড, তাই না? তাহলে ফ্লুইড মোজাইক মডেল
যে উপাদান দ্বারা গঠিত তার মধ্যে প্রথম যে উপাদানটা সেটাকে বলা হচ্ছে ফসফোলিপিড। তাহলে আমরা এবার যে বিষয়টা পড়ব ফ্লুইড মোজাইক মডেলের গঠন। তাহলে 1 নম্বর যে উপাদানটা আছে সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড। সো ফসফোলিপিডগুলো কেমন? ফসফোলিপিডগুলা আমি একটু তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের অনেকগুলা ফসফোলিপিড আছে। এর মধ্যে এইখানে যে ফসফোলিপিডটা সেই ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। এই ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। তো এই লেসিথিনের কি আছে দেখো, এই পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে মাথা। এই অংশটাকে বলা হয় মাথা এবং তারপরে অংশটা দেখেই বোঝা যাচ্ছে এটা লেজের মতো, তার মানে কি এই অংশটা হচ্ছে লেজ। তাহলে এই লেসিথিন ফসফোলিপিড এটার 1 নম্বর যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে মাথা। মাথা এবং মাথা সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে ভাইয়া, এদের মাথাটা হাইড্রোফিলিক, অর্থাৎ পানি আকর্ষণ করতে পারে। ফাইল কথাটার অর্থ হচ্ছে আকর্ষী, তাহলে এটা হচ্ছে হাইড্রোফিলিক। এখানে ফাইল কথাটার অর্থ হচ্ছে আকর্ষী এবং হাইড্রো কথাটার অর্থ হচ্ছে পানি। তাহলে হাইড্রোফিলিক মানে কি ভাইয়া? এটা হচ্ছে পানি আকর্ষী, পানি আকর্ষী। এবং এই হাইড্রোফিলিক প্রান্তে যে জিনিস দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে ফসফেট দ্বারা গঠিত। ওকে, সো এখানে থাকে ফসফেট এবং মাথাটা থাকে দুই প্রান্তে। আমরা যখন একটু পরে গঠনটা দেখব তখন বুঝতে পারবা এদের যে মাথাটা সেটা থাকে দুইটা প্রান্তে। তাহলে দুই প্রান্তে থাকে এই মাথা, এটা থাকে দুই প্রান্তে। এবং আরো একটা অংশ কি? আরো একটা অংশ হচ্ছে লেজ। তাহলে এখানে কি আছে ভাইয়া? এই অংশটাকে বলা হচ্ছে লেজ। তো এটা যদি হাইড্রোফিলিক হয় লেজটা কি হবে? অবশ্যই হাইড্রোফোবিক। এটাকে বলা হয় হাইড্রোফোবিক। তাহলে ফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভয় বা বিকর্ষণ করা, তাই না? তাহলে পানি বিকর্ষী। হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী, বিকর্ষী। ক্লিয়ার? ওকে, সো এইখানে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এইখানে থাকে ফ্যাটি অ্যাসিড এবং এটা থাকে মুখোমুখি, দুইটা পাশাপাশি থাকে, মুখোমুখি, লেজগুলা মুখোমুখি থাকে। এবং এটা যেহেতু দুই স্তরী একটা আবরণ, সো এটার গঠনটা একটু খেয়াল করে দেখো। ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিড অনেকগুলা থাকবে এইখানে, এই যে দেখো। এবং ফসফোলিপিডের লেজগুলা কি অবস্থায় আছে দেখো তো? মুখোমুখি বা পাশাপাশি অবস্থায় আছে। কিন্তু মাথাগুলা কোথায় থাকে? এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, তাই না? সো এই যে দেখো এখানে বেশ কয়েকটা আমি ফসফোলিপিড আঁকাই। সো এই যে দেখো এখানে বেশ কয়েকটা ফসফোলিপিড। ফসফোলিপিড ছাড়াও এখানে আরও একটা উপাদান থাকে যেটাকে বলা হচ্ছে প্রোটিন। তাহলে এখানে একটা প্রোটিন আমি আঁকাই ফেলি। এই যে এটা হচ্ছে একটা প্রোটিন, তাই না? আচ্ছা, হলুদ কালার দিয়ে যে এটা আঁকাচ্ছি সেটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রোটিন তো আঁকাইলাম, আরও কিছু ফসফোলিপিড আমি আঁকাই ফেলি। এই যে আরও কিছু ফসফোলিপিড আঁকাই। এই যে এগুলো হচ্ছে ফসফোলিপিড, এগুলো হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা, এখানে আরও একটা উপাদান আছে যেটাকে বলা হয় কোলেস্টেরল। এই যে এই অংশটা হচ্ছে কোলেস্টেরল। তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে আবার কোলেস্টেরল অবস্থান করে, বুঝেছো? ওকে, সো কোলেস্টেরল তো দিলাম, এখানে আরও কিছু ফসফোলিপিড দিয়ে দিই। এই যে ফসফোলিপিড, এখানে আরও একটা প্রোটিনও দিয়ে দিই। এখানে আরও একটা প্রোটিন, দেখো এই প্রোটিনটা দুইটা অংশের মাঝে আছে। হ্যাঁ, এটা আরও একটা প্রোটিন। আরও কিছু ফসফোলিপিড দিতে হবে। এই যে এখানে ফসফোলিপিড, নিচেও ফসফোলিপিড। ওকে, সো এইগুলো হচ্ছে ফসফোলিপিড। আরও একটা প্রোটিন দিয়ে দিই, আরও একটা প্রোটিন দিয়ে দিই। এই যে উপরে আরও একটা প্রোটিন আছে, এটাও একটা প্রোটিন। ক্লিয়ার? তাহলে দেখো এখানে প্রোটিন তিনটা, এই যে এগুলা 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 সবগুলোই প্রোটিন। এই চিত্রে তিনটা প্রোটিন দেখানো হয়েছে। আচ্ছা, সো দেখো তাহলে ফসফোলিপিডের এখানে কি থাকে ভাইয়া? ফসফোলিপিডের বাইলেয়ারটা লেখা দরকার ছিল, তোমরা একটু লিখে নিও। ওকে, এছাড়া আরও কি আছে? একটু আগে আমরা দেখলাম যে প্রোটিন, 3 ধরনের প্রোটিন আছে। তাহলে 2 নম্বর যে অংশটা দিয়ে এই যে ফ্লুইড মোজাইক মডেল গঠিত সেটা কি? প্রোটিন। তো প্রোটিন কয় ধরনের থাকে ভাইয়া? প্রোটিন 3 ধরনের। একটা প্রোটিন দেখো একদম সব কিছু ভেদ করে এখানে আছে,
তাহলে এই প্রোটিনটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ওকে, সো প্রথম যে প্রোটিনটা এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, বি নাম্বার যে প্রোটিন, দেখো এটা পুরোপুরি ভেদ করে নাই, সামান্য একটু ভেদ করছে। সো এই প্রোটিনটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এবং আরও একটা প্রোটিন এখানে দেখা যাচ্ছে, যে প্রোটিনটা জাস্ট স্পর্শ করে আছে। কি স্পর্শ করে আছে? দেখো, ফসফোলিপিডগুলো স্পর্শ করে আছে। তাহলে সি নাম্বার যে প্রোটিনটা সেটাকে আমরা কি বলতে পারি? যেহেতু লিপিড স্পর্শ করে আছে, তাহলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এরপরে এই ফসফোলিপিড বাইলেয়ারের সাথে আরও কিছু অংশ আছে, যেটার নাম হচ্ছে কোলেস্টেরল, তাই না? তাহলে 3 নাম্বার যে জিনিসটা দ্বারা ফ্লুইড মোজাইক মডেল গঠিত, 3 নাম্বার অংশটা হচ্ছে কোলেস্টেরল। তাহলে এখানে আছে কোলেস্টেরল। তাহলে এই কোলেস্টেরলটা কোথায় থাকে? এটা থাকে ফসফোলিপিড বাইলেয়ারের ফাঁকে ফাঁকে কোলেস্টেরলগুলো থাকে। এছাড়া আরও একটা উপাদান থাকে, যেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আরও একটা উপাদান আছে, 4 নম্বর উপাদানটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স বিষয়টা কি সেটা একটু তোমাদেরকে বোঝাই। নামের মধ্যে যদি থাকে গ্লাইকো, এই গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ ধরতে পারো তোমরা, অর্থাৎ কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেট অনেক সময় এই লিপিডের সাথে যুক্ত থাকতে পারে। এই যে দেখো, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা কি বলতে পারি? গ্লাইকো। তাহলে এই গ্লাইকোটা যেহেতু লিপিডের সাথে যুক্ত আছে, এটা কি ফসফোলিপিড না? তাহলে গ্লাইকোটা কার সাথে যুক্ত আছে? লিপিডের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে গ্লাইকোলিপিড। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে গ্লাইকোলিপিড। এবং এই গ্লাইকোটা যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে, দেখো এটা হচ্ছে একটা প্রোটিন, আর গ্লাইকোটা এবার কোথায় যুক্ত আছে? দেখো তো, প্রোটিনের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি গ্লাইকোপ্রোটিন। এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, তাই না ভাইয়া? ওকে, সো এই যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। বুঝছো? তাহলে গ্লাইকোক্যালিক্স মানে কি ভাইয়া? গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন এই দুটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। বুঝেছো? ওকে, সো এই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এবং ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আরও একটা কথা মনে রাখো, এখানে লিপিডের পরিমাণটাই বেশি। চিত্রটা খেয়াল করলেও বুঝতে পারবা, এখানে যতগুলো লিপিড আছে, লিপিডের পরিমাণটাই কিন্তু বেশি, ফসফোলিপিড বাইলেয়ার। তো লিপিডের পরিমাণটা 75%, এই কথাটাও মনে রাখতে পারো। তাহলে লিপিড কতটুকু থাকে ভাইয়া? এখানে লিপিডের পরিমাণ 75%, অর্থাৎ বেশিরভাগই থাকে লিপিড। বুঝেছ? ওকে, আচ্ছা, তাহলে এই ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম আমরা দেখছি। এখান থেকে বেশ কয়েকটা ইনফরমেশন আমরা পেয়ে গেছি অলরেডি। ফ্লুইড মোজাইক মডেল, এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং এটার আরও একটা নাম আছে, সেই নামটাও আমি তোমাদেরকে বলে দিই, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভুল যাতে না করো। নামটা হচ্ছে আইসবার্গ মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের আরও একটা নাম কি ভাইয়া? এটাকে বলা হয় আইসবার্গ মডেল। বুঝেছো? তাহলে ফ্লুইড মোজাইক মডেলেরই আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। এই কথাটা মনে রাখো। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এইখানে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। স্যান্ডউইচ মডেল, এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট একটা মডেল। আচ্ছা, দ্বিস্তর মডেল। পরের প্রশ্নটা দেখো, কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? তাহলে কোষঝিল্লির একটু আগে আমরা দেখলাম কত ভাগ লিপিড? 75% লিপিড, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে 75% লিপিড। ওকে, সো 75% দ্বারা আমাদের বইয়ে বেশ কিছু ইনফরমেশন আছে। আমার যে কয়টা মনে পড়ে সেই কয়েকটা আমি একটু লিখে দিই। একটা তো আমাদের হলো কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের 75% লিপিড। এছাড়া 75% দিয়ে মনে রাখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল এর শতকরা পরিমাণ 75%। তাহলে ক্লোরোপ্লাস্টে, এই কথাটাও মনে রাখো, ক্লোরোপ্লাস্টে
ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিল এ থাকে। ওকে, এছাড়া আরও একটা কথা মনে রাখো, প প প পতে পেশিতে, পতে পেশিতে, পতে 75% পতে প্রোটিন। তাহলে পেশিতে 75% প্রোটিন। ওকে, সো আমার 75 দিয়ে এই কয়টা ইনফরমেশনই এখন মনে পড়তেছে। তোমাদের বই পড়তে গিয়ে যদি আরও কিছু পাও তাহলে এর সাথে অ্যাড করে নিবা, বুঝেছো? সো এইভাবে একটু কালেক্টিভ পড়াশোনা করতে হবে। তোমরা যদি একই রকম ইনফরমেশন যেগুলো সেগুলো যদি এক জায়গাতে লিখে নাও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বেশি মানে তোমরা অনেক বেশি বেনিফিটেড হবা, সেটা অ্যাডমিশনে অনেক বেশি বেনিফিট মানে পাবা এখান থেকে, বুঝছো? যেমন 1500 দিয়ে অনেকগুলো ইনফরমেশন আছে, 25 দিয়ে আছে। সো এগুলো এক সময় আমি এক জায়গাতে করে দিব কোনো একটা ভিডিওতে। পরের প্রশ্নটা দেখো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? তো ক্ষুদ্রতম গাঠনিক একক আমরা একটু আগেই পড়ছি, যখন সূক্ষ্ম গঠন পড়ছি কোষ প্রাচীরের। ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো ভাইয়া, হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? সো প্লাস্টিড থেকে যেহেতু প্রশ্ন আসে, প্লাস্টিডটা আমাদের একটু বিস্তারিতই পড়তে হবে। সো প্লাস্টিডটা আমরা একটু বিস্তারিত পড়ব। আসো, প্লাস্টিড প্লাস্টিড এটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে প্রচুর পরিমাণ। তো প্লাস্টিডের ফার্স্টেই যেই বিষয়টা জানতে হবে, প্লাস্টিডের আবিষ্কার কে করছে? মনে রাখো, প্লাস্টিডের আবিষ্কারের নাম হচ্ছে বা আবিষ্কারকের নাম হচ্ছে শিম্পার। সো বিষয়টা এভাবে পড়তে পারো, শিম্পার আবিষ্কার। দেখো রাইম করতেছে, তাই না? শিম্পার আবিষ্কার, শিম্পার আবিষ্কার। তো যেহেতু আমরা প্লাস্টিডের আবিষ্কারক পড়ছি, আমরা আরও দুইটা আবিষ্কারকের নাম মনে রাখি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্রোমোজোমের আবিষ্কারক, একটা হচ্ছে ক্রোমোজোমের আবিষ্কারক, ক্রোমোজোমের আবিষ্কারক। ক্রোমোজোম আবিষ্কার কে করছে? ক্রোমোজোম আবিষ্কার করছে স্ট্রাসবুর্গার, স্ট্রাসবুর্গার। ওকে, এছাড়া মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কে করছে জানো? কলিকার, কলিকার। ওকে, সো ক্রোমোজোমের আবিষ্কার স্ট্রাসবুর্গার, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কলিকার। ঠিক আছে, দেখো সবগুলোর শেষে কার আছে বা আবিষ্কার কার, এটার নামের শেষেও কার আছে। ক্লিয়ার? ওকে, সো এই প্লাস্টিড সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এটা হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু, সর্ববৃহৎ অঙ্গাণু। এটা সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। আচ্ছা, সো এই যে প্লাস্টিড, তিন ধরনের প্লাস্টিড দেখা যায়। এক নাম্বার হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এখানে লিউকো কথাটার অর্থ হচ্ছে সাদা, অর্থাৎ যে প্লাস্টিড বর্ণহীন সেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। তাহলে বর্ণহীন যে প্লাস্টিড সেটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো উদ্ভিদের মধ্যে লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই লিউকোপ্লাস্ট আবার তিন ধরনের হয়। লিউকোপ্লাস্ট তিন ধরনের খাদ্য সঞ্চয় করার জন্য তিন ধরনের লিউকোপ্লাস্ট। এক নাম্বার হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। এরপরে বি নাম্বার হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এবং সি নাম্বার হচ্ছে ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। ওকে, তাহলে তিন ধরনের খাদ্য সঞ্চয় করে এই তিন ধরনের লিউকোপ্লাস্ট। তো কোনটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে এটা আমাদের জানতে হবে। এখানে দেখো অ্যালিউরো, রো থেকে মনে রাখো প্রো, অর্থাৎ এটা প্রোটিন সঞ্চয় করে। রো থেকে মনে রাখো প্রো, প্রোটিন সঞ্চয় করে। ওকে, ইলায়ো বা ইওলো, ইওলো নামটা শুনতে কি মনে হচ্ছে? তেল চর্বির রংটা কেমন বলো তো? নিশ্চয়ই হলুদ ধরনের, তাই না? সো তেল চর্বি সঞ্চয় করে কে? ইলায়োপ্লাস্ট, অর্থাৎ এটা স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে, স্নেহ। এবং অ্যামাইলোপ্লাস্ট এটা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, এটা শর্করা সঞ্চয় করে, বুঝেছো? ওকে, আচ্ছা, লিউকোপ্লাস্ট গেল। দুই নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। নামের মধ্যে একটু খেয়াল করে দেখো ভাইয়া, নামের মধ্যে আছে ক্রম। এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে রঙিন যে প্লাস্টিড সেটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কেন এটা রঙিন? কারণ এইখানে বিভিন্ন ধরনের রং থাকে। বিভিন্ন ধরনের রং বলতে যেমন আমি বলতে পারি ক্যারোটিন,
এখানে আছে ক্যারোটিন, এবং ক্যারোটিনের প্রথম অক্ষরটা থেকে মনে রাখতে পারো কতে ক্যারোটিন, কতে কমলা। তাহলে ক্যারোটিনের কালারটা কেমন ভাইয়া? এটা হচ্ছে কমলা বর্ণের। এরপরে আসো জ্যান্থোফিল, পরের যে রঞ্জক সেটাকে বলা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল। সো জ্যান্থোফিল নামের মধ্যে আছে দেখো হ, এই হ থেকে মনে রাখো এটার বর্ণ হচ্ছে হলুদ। এরপরে আরও দুইটা মনে রাখতে পারো রোডোপ্লাস্ট, আরও দুইটা রোডোপ্লাস্ট। এখানে রোডো থেকে মনে রাখতে পারো রেড, রোডো থেকে মনে রাখো রেড, রেড মানে কি লাল। সো রোডোপ্লাস্ট কেমন বর্ণের? লাল বর্ণের হয়। এছাড়া মনে রাখতে পারো ফিওপ্লাস্ট, ফিওপ্লাস্ট এই ফিওপ্লাস্টের কালার হচ্ছে বাদামি, এটাও মনে রাখো ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে বাদামি বর্ণের প্লাস্টিড। আচ্ছা, তাহলে লিউকোপ্লাস্ট গেল, ক্লোরোপ্লাস্টও গেল, সরি ক্রোমোপ্লাস্ট গেল, এবার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন একটু খেয়াল করে দেখো। 3 নম্বর যে প্লাস্টিড সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্ট থেকে প্রশ্নটা আসবে, ক্লোরোপ্লাস্ট। প্রথম কথা, এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কিছু অপর নাম আছে। ক্লোরোপ্লাস্টের কিছু অপর নাম আছে। অপর নামগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এটাকে বলা হয় কোষের রান্নাঘর। ক্লোরোপ্লাস্টকে বলা হয় ভাইয়া কোষের রান্নাঘর, রান্নাঘর। 2 নাম্বার যে বিষয়টা মনে রাখবা এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। ঠিক আছে, তাহলে দেখো ক্লোরোপ্লাস্টকে কি নামে রাখা হচ্ছে? এটাকে বলা হয় কোষের রান্নাঘর, এখানে কোষের রান্না হয়, এবং এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। ওকে, তবে এখানে একটা বিষয় আছে, দেখো শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, আমি যদি আরও একটা নাম বলি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। যদি তোমাকে প্রশ্ন করে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, তো শর্করা মানেই তো কার্বোহাইড্রেট, আর কারখানা মানেই তো ফ্যাক্টরি। তোমার মনে হতে পারে যে ভাইয়া এটার অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট, কিন্তু আসলে ক্লোরোপ্লাস্ট হবে না। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা হচ্ছে গোলজি বডির অপর নাম। তাহলে তোমাকে যদি বলে ইংলিশে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা হবে গোলজি বডি। আর যদি তোমাকে বলে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, তাইলে হবে ক্লোরোপ্লাস্ট। বুঝেছো? ওকে, সো এই ক্লোরোপ্লাস্টের যে গঠনটা সেটা একটু তোমাদের দেখাই, ক্লোরোপ্লাস্ট আসলে দেখতে কেমন। সো চিত্রটাও একটু আঁকায় দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লোরোপ্লাস্ট আসলে দেখতে কেমন দেখো, এই যে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের আবরণ হচ্ছে দুইটা, ক্লোরোপ্লাস্টের আবরণ হচ্ছে দুইটা। ওকে, সো একটা হচ্ছে যেটা বাইরের আবরণ, সেটা হচ্ছে বহিস্থ আবরণ। এটা হচ্ছে বাইরের আবরণ, তার মানে কি এটা হচ্ছে বহিস্থ আবরণ, বহিস্থ আবরণ। এবং যেটা ভেতরের আবরণ সেটার নাম কি? অবশ্যই অন্তঃস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই ক্লোরোপ্লাস্টের ভেতরে ভেতরে যে অংশটা সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এখানে যে থকথকে পদার্থটা থাকে বা কলয়েড ধর্মী পানিগ্রাহী যে পদার্থটা বা যে অংশটা থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই ক্লোরোপ্লাস্টের ভেতরে আরও কিছু অংশ থাকে, একটা গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই যে থাইলাকয়েড। এই অংশগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। তুমি যদি অনেকগুলা 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন একটার ওপর আরেকটা সাজাইতে থাকো, ওই যে প্রতিটা 1 টাকার কয়েন সেটাকে তুমি বলতে পারবা থাইলাকয়েড। তাহলে দেখো অনেকগুলা 5 টাকার কয়েন একটার ওপর একটা সজ্জিত থাকে। এই যে এই পাশে আরও কিছু 5 টাকার কয়েন একসাথে সজ্জিত আছে, এখানে আরও কিছু দিই, এই যে দেখো এইখানে আরও একটা। তাহলে এইগুলা কি? এই প্রতিটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। কিন্তু ওই যে 1 টাকার কয়েন একটার সাথে আরেকটা যুক্ত হতে 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 একটা টাওয়ারের মতো হয়ে গেছে না? অর্থাৎ এই যে পুরাটা, এই পুরাটাকে একত্রে বলবো আমরা গ্রানাম। এটাকে বলা হয় গ্রানাম। কিন্তু যখন শুধুমাত্র এই 1 টাকার কয়েন তুলনা করব, শুধুমাত্র এই একটা নিয়ে আলোচনা করব, তখন সেটাকে বলা হয় থাইলাকয়েড। এটা হচ্ছে থাইলাকয়েড, বুঝেছো? ওকে, সো একটা বললে থাইলাকয়েড আর পুরাটা বললে গ্রানাম।
ওকে, এবং এই থাইলাকয়েড বা গ্রানাম সবগুলো মিলে তো গ্রানাম হয়ে গেছে। একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের এরকম সংযোগ থাকে, এই যে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামের এইভাবে সংযোগ থাকে। তাহলে সংযোগটা কি দ্বারা থাকে? একটা নল দ্বারা থাকে, এই যে নল, এবং ল্যামেলি মানে হচ্ছে নল। এবং এই ল্যামেলি যেহেতু ম্যাট্রিক্সের ভেতরে থাকে, এই যে এই অংশটা, এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এই অংশটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ম্যাট্রিক্স বা স্ট্রমা। স্ট্রমা নামটা মনে রাখতে পারলে ভালো, ম্যাট্রিক্সটা মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখো স্ট্রমা। ওকে, সো আচ্ছা দুটোই থাক, এটা হচ্ছে স্ট্রমা। তাহলে এই ল্যামেলিটা যেহেতু স্ট্রমার ভেতরে থাকে, তাহলে এই ল্যামেলিটার নাম কি বলতে পারি ভাইয়া? এটা নিশ্চয়ই স্ট্রমার ভেতরে আছে, তাহলে স্ট্রমা ল্যামেলি, এটাকে বলা হয় স্ট্রমা ল্যামেলি। ক্লিয়ার? এছাড়া এর ভেতরে আরও কিছু উপাদান থাকে, এর ভেতরে থাকে রাইবোজোম। এই যে এই অংশগুলা, এগুলোকে বলা হচ্ছে রাইবোজোম। এছাড়া আরও একটা অংশ আছে, এখানে থাকে বৃত্তাকার ডিএনএ। এখানে আরও যে জিনিসটা থাকে সেটা কি ভাইয়া? বৃত্তাকার ডিএনএ। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের গঠন। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে কি কি আছে? প্রথম যে অংশটা আমরা দেখছি, 1 নম্বর যে অংশটা আমরা দেখছি, সেটা কি ছিল ভাইয়া? 1 নম্বর অংশটা হচ্ছে আবরণ। আবরণ কিসের আবরণ? এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট একটা আবরণ। এটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ, দ্বিস্তরী আবরণ। এবং এই এটা হচ্ছে একটা ঝিল্লি, তাই না? এই আবরণটা কি? এটা নিশ্চয়ই একটা ঝিল্লি। ঝিল্লি মানেই তো আবরণ। তো ঝিল্লি নরমালি কি দ্বারা গঠিত হয়? যেমন একটু আগে আমরা দেখছি কোষ ঝিল্লি, সেখানে কি থাকে? ফসফোলিপিড থাকে। কিন্তু এইখানে এই ঝিল্লিটাতে বা এই আবরণে ফসফোলিপিডটা থাকে না, এখানে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। খুবই স্পেশাল একটা বিষয়, মনে রাখো, পরীক্ষায় এটা আসতে পারে। সো এখানে কি থাকে? ফসফোলিপিডের পরিবর্তে লিপিডের পরিবর্তে এইখানে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, গ্লিসারাইড থাকে, এই কথাটা মনে রাখো। এবং এই আবরণের ভেতরের অংশটা, তাহলে 2 নম্বর যে অংশটা, আবরণের মাঝখানে 2 নম্বর যে অংশটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রমা। এই অংশটাকে কি বলা হয় ভাইয়া? স্ট্রমা। এবং এই স্ট্রমার ভেতরে যে চক্রটা সংগঠিত হয়, সেটা হচ্ছে অন্ধকার চক্রের C3 এবং C4 চক্র সংগঠিত হয়। ওকে, সালোক সংশ্লেষণের সময় C3 C4 চক্র এই স্ট্রমার ভেতরে সংগঠিত হয়, এটা মনে রাখতে হবে। এরপরে 3 নাম্বার যে অংশটা, সেটা কি? থাইলাকয়েড ও গ্রানাম। থাইলাকয়েড এবং গ্রানাম। আচ্ছা, সো এইখান থেকে আমি 3টা ইনফরমেশন লিখে দিই। হ্যাঁ, এখান থেকে এই অংশটা থেকে আমি 3টা ইনফরমেশন লিখে দিই, ভালো করে মনে রাখবা। সেটা হচ্ছে 10 থেকে 40, 10 থেকে 40, এরপর 40 থেকে 60 এবং 10 থেকে 100। 10 থেকে 100। সো এখানে প্রথম ইনফরমেশন দ্বারা যেই কথাটা মনে রাখবা, এখানে 10 থেকে 40, এটা হচ্ছে কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40। একটি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা, আচ্ছা, এরপর আসো, একটা ক্লোরোপ্লাস্টে গ্রানাম থাকে 40 থেকে 60টা। ঠিক আছে, তাহলে একটি ক্লোরোপ্লাস্টে গ্রানাম কয়টা থাকে জানো? গ্রানাম থাকে কয়টা? 40 থেকে 60টা। আর একটা গ্রানামে 10 থেকে 100টা থাইলাকয়েড থাকে। তাহলে একটা গ্রানামে থাইলাকয়েড কয়টা থাকে?
থাইলাকয়েড থাকে 10 থেকে 100টা। সো এই ইনফরমেশনটা মনে রাখো। এবং থাইলাকয়েডে বিভিন্ন ধরনের অংশ থাকে। থাইলাকয়েডে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, জ্যান্থোফিল, যত কিছু ধারণ করা দরকার, হ্যাঁ, এই সালোকসংশ্লেষণ চালানোর জন্য যত কিছু থাকা দরকার সব কিছু থাকে কিন্তু এই থাইলাকয়েডের প্রাচীরে। এবং অনেকগুলো থাইলাকয়েড অর্থাৎ 10 থেকে 100টা থাইলাকয়েড মিলেই তো একটা গ্রানাম হয়, এটা তো আমরা দেখলাম। তো এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে জানো ভাইয়া? এই থাইলাকয়েডের মধ্যে কি ধারণ করে? ক্লোরোফিল এ ধারণ করে, ক্লোরোফিল বি ধারণ করে, এছাড়া জ্যান্থোফিল ধারণ করে, জ্যান্থোফিল ধারণ করে, এছাড়া এখানে থাকে ক্যারোটিন, এছাড়া আরও থাকে হরমোন, লিপিড, যা কিছু থাকা দরকার সব কিছু এর ভেতরে থাকে। হরমোন, লিপিড, যেহেতু এর ভেতরেই সব কিছু থাকে, থাইলাকয়েডে বা থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর পর্যায়টা হয়। সালোক সংশ্লেষণের সময় আলোক নির্ভর পর্যায়টা এই থাইলাকয়েডে হয়। এই কথাটাও মনে রাখো, আলোক নির্ভর পর্যায় কিন্তু এই সময়টাতে হয়। কোথায় হয়? থাইলাকয়েডে হয়। আচ্ছা, এরপরে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে 4 নাম্বার যে অংশটা, 4 নাম্বার যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে দেখো স্ট্রমা ল্যামেলি। একটু আগে আমরা দেখছি স্ট্রমা ল্যামেলি থাকে। এছাড়া 5 নাম্বার যেহেতু এখানে সালোক সংশ্লেষণটা হয়, তার মানে কি ফটোসিনথেটিক ইউনিট লাগবে কিছু। এখানে থাকে ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস থাকে। সো ফটোসিনথেটিক ইউনিট একটু আগে তো আমরা দেখছি যে এগুলোই হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, হরমোন, লিপিড, এগুলোকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। এছাড়া আরও একটা অংশ আছে এখানে 6 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডিএনএ থাকে ও রাইবোজোম থাকে। সো দুইটা বস লেভেলের অঙ্গাণু এর ভেতরে থাকে, রাইবোজোম। বুঝেছ? ওকে, সো ডিএনএটা কেমন ডিএনএ থাকে? এখানে থাকে বৃত্তাকার ডিএনএটা কেমন ভাইয়া? এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এবং এটার সংখ্যা কয়টা? 200টা সংখ্যা থাকে, 200টা ডিএনএ থাকে। আচ্ছা, রাইবোজোমটা কি রাইবোজোম? এটা হচ্ছে 70S রাইবোজোম। এই কারণেই এই রাইবোজোমকে বলা হয় অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু। দেখো প্লাস্টিড যেটা, এটা কিন্তু নিজেই অঙ্গাণু। এই অঙ্গাণুর ভেতরে আরও একটা অঙ্গাণু, সেটা হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমকে এই নামেও ডাকা হয় অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু, নামটা মনে রাখো। এছাড়া রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। বুঝেছো? ওকে, সো আমাদের প্রশ্নটা কি ছিল ভাইয়া? দেখো প্রশ্নটা কি ছিল, এবার অ্যান্সার করো। হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? সো যার নামের মধ্যে আছে হতে হলুদ, জ্যান্থোফিল, এটা হচ্ছে হলুদ বর্ণের প্লাস্টিড। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমাদের অনেক সময় চলে যাচ্ছে, আসো আমরা একটু দ্রুত আগাই। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটাকে বলা হয়? ওই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় গোলজি বডিকে, কিন্তু যদি বলে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা কোনটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, এটার অ্যান্সার আমরা অলরেডি পড়ে ফেলছি, গোলজি বডি। পরের প্রশ্নটা দেখো, উদ্ভিদ কোষের রান্নাঘর কোনটা? তাহলে কোষের রান্নাঘর কোনটা? ক্লোরোপ্লাস্ট। সিম্পল, একটু আগে আমরা দেখছি, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, বলছে প্রাণী কোষে। যদি বলে প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। কিন্তু তোমাকে যদি বলতো যে উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, সেটা হচ্ছে প্লাস্টিড। একটু আগে আমি তোমাদেরকে পড়াইলাম প্লাস্টিড কি সর্ববৃহৎ অঙ্গাণু। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখানে বলছে প্রাণী কোষ হলে নিউক্লিয়াস, আর যদি বলে উদ্ভিদ কোষ তাহলে হবে প্লাস্টিড। ওকে, আচ্ছা লিপোপ্রোটিন দ্বারা গঠিত কোনটা? আচ্ছা, এটা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টের যে ল্যামেলি, একটু আগে আমরা দেখলাম ল্যামেলি, ওইটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এটা মুখস্থের একটা বিষয়। আচ্ছা যাই হোক, এটা মনে রাখতে হবে, ক্লোরোপ্লাস্টের ল্যামেলি, এটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। নিচের কোন কোষটা নিউক্লিয়াস বিহীন? সো এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে। সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে এই প্রশ্নটা আসে যে নিউক্লিয়াসের একটা টপিক দেখো, তোমাকে বলতে পারে নিউক্লিয়াসের সংখ্যা কয়টা, মানে কোন কোষে নিউক্লিয়াসের সংখ্যা কয়টা। কিছু কোষ আছে যেখানে নিউক্লিয়াসের সংখ্যা একটা, কিছু কোষ আছে দুইটা,
আবার অনেকগুলা নিউক্লিয়াস থাকে এমন কোষও আছে, আবার কোনো নিউক্লিয়াসই থাকে না এমন কোষও আছে। সো নিউক্লিয়াসের সংখ্যা এটা একটা কোন কোন কোষে তোমরা জানো যে নিউক্লিয়াসের সংখ্যা একটা হয় বেশিরভাগ কোষে, বেশিরভাগ কোষে কিন্তু নিউক্লিয়াসের সংখ্যা একটাই হয়। আচ্ছা, এই নিউক্লিয়াসের সংখ্যা দুইটা কোন কোষে? সো দুইটা, এটা হয় লিভার কোষে। লিভার, নিউক্লিয়াসের সংখ্যা দুইটা কোন কোষে ভাইয়া? লিভার কোষে। তো লিভার কোষে সবসময় আসলে দুইটা থাকে না, কিছু কিছু লিভার কোষ আছে যেখানে নিউক্লিয়াসের সংখ্যা একটার অধিক অর্থাৎ দুইটা হতে পারে, তবে সব লিভার কোষ না, বুঝছো? আচ্ছা, আবার কিছু কোষ আছে যেখানে নিউক্লিয়াসের সংখ্যা এটা অনুপস্থিত থাকতে পারে, নিউক্লিয়াসটা না থাকতে পারে, অনুপস্থিত। সো এই প্রশ্নটাই কিন্তু বারবার আসে, নিউক্লিয়াসের সংখ্যা অনুপস্থিত কোথায়? অনুপস্থিত কোথায় সেটা আমাদের জানতে হবে। মনে রাখো, মানবদেহের মধ্যে যে আমাদের যে পরিণত আরবিসি এবং অনুচক্রিকা বা প্লেটলেট, এখানে কিন্তু এই নিউক্লিয়াসটা থাকে না। এছাড়া উদ্ভিদের মধ্যে যেগুলো হচ্ছে ভ দ্বারা হয় অর্থাৎ ভেসেল, সিভনল, যাদের মধ্যে ভ আছে, দেখো যাদের মধ্যে ভ আছে তারা কিন্তু তাদের মধ্যে নিউক্লিয়াসটা থাকে না। এছাড়া কিছু কোষ আছে যাদের নিউক্লিয়াস অসংখ্য বা বহু নিউক্লিয়াস থাকতে পারে। বহু, ওপরে লিখে দিই, কিছু কোষ আছে যেখানে বহু নিউক্লিয়াস থাকে। সো বহু নিউক্লিয়াস কোথায় থাকে সেটাও আমাদের জানতে হবে। বহু নিউক্লিয়াস যুক্ত কোষ যে উদ্ভিদ কোষ সেটাকে বলা হয় সিনোসাইটিক কোষ, ঠিক আছে? তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত যে উদ্ভিদ কোষ সেটাকে বলা হয় সিনোসাইটিক কোষ। আছে, এটা মনে রাখো, আমি জাস্ট কোষগুলোর নাম লিখে দিই। সো এটা এভাবে পড়তে পারো, সাপেনভাওবট, অর্থাৎ সাপেন মানে হচ্ছে সাথে, মনে রাখো, সাথে স্যাপ্রোলেগনিয়া, পেনিসিলিয়াম, ভাউসেরিয়া এবং বট্রিডিয়াম। তাহলে এই কয়টাতে নিউক্লিয়াসটা বহু হতে পারে, অনেকগুলা নিউক্লিয়াস হতে পারে। সো প্রশ্নটা কি ছিল ভাইয়া? নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন? তাহলে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? যার নামের মধ্যে আছে ভ, অর্থাৎ সিভনল। অ্যান্সারটা হচ্ছে সিভনল। পরের প্রশ্নটা দেখো, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয় কোনটাকে? সো একটা ক্রোমোজোমের গঠন যদি আমি দেখাই, একটা ক্রোমোজোমের মধ্যে খুব সংক্ষেপে দেখাবো ক্রোমোজোমের গঠনটা। দেখো, ধরে নাও এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। আচ্ছা, তো একটা ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে সেটা একটু আমি দেখাই তোমাদের। একটা ক্রোমোজোমের মধ্যে প্রথম যেই উপাদানটা সেটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমকে যদি আমি জুম করে দেখি, এই ক্রোমোজোমের যে কোনো একটা ছোট্ট একটা অংশ নিয়ে আমি যদি এটাকে জুম করে দেখি, আমি দেখব যে এটা অসংখ্য পেঁচানো অংশ আছে এর মধ্যে। আমি যদি আরেকটু জুম করে দেখি, আমি দেখব যে এখানে কিছু অংশ পেঁচানো আছে, আবার কিছু অংশ একটু কম পেঁচানো। বুঝেছো? সো এই যে দেখো, এই সুতার মতো যে অংশটা, সুতার মতো পেঁচানো যে অংশটা, সেটাকে বলা হয় ক্রোমাটিন। এক নম্বর যে অংশ সেটা হচ্ছে ক্রোমাটিন। ওকে, সো এখানে নামের মধ্যে আছে টিন। এই টিন কথাটার অর্থ হচ্ছে সুতা। তাহলে ক্রোমাটিন দেখতে কেমন ভাইয়া? ক্রোমাটিন দেখতে সুতার মতো। এবং নামের শুরুতে আছে ক্রোম। ক্রোম কথাটার অর্থ হচ্ছে রং। তো এই ক্রোমাটিন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই ক্রোমাটিন দুই ধরনের হতে পারে, একটা বেশি পেঁচানো হতে পারে এবং একটা কম পেঁচানো হতে পারে। সো যেটা বেশি পেঁচানো ক্রোমাটিন সেটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। তাহলে এই ক্রোমাটিন দুই ধরনের, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন এবং যেটা একটু কম পেঁচানো সেটাকে বলা হয় ইউক্রোমাটিন। এটাকে বলা হয় ইউক্রোমাটিন। ক্লিয়ার? ওকে, সো হেটারোক্রোমাটিন এটা একটু বেশি পেঁচানো, এটা বেশি রং ধারণ করতে পারে, তাই না? যার মনের মধ্যে প্যাচ বেশি সেই তো ওপর থেকে দেখতে মনে হয় যে সে রঙিন বেশি, কিন্তু ভেতরে আসলে কিচ্ছু নাই। আর যেটা হচ্ছে কম পেঁচানো সেখানে স্বাভাবিকভাবে একটু কম রং ধারণ করে। কিন্তু যে হচ্ছে একটু কম পেঁচানো, যার মনের মধ্যে প্যাচ কম, সেই তো আসলে প্রকৃত ভালো, তাই না? তাহলে ইউক্রোমাটিন, জাস্ট একটু মুখে বলে দিচ্ছি যেহেতু সময় কম,
ইউক্রোমাটিন এখানে বেশি বেশি ডিএনএ থাকতে পারে এবং এটাই আসলে ভালো। ইউ কথাটার অর্থই হচ্ছে ভালো, বুঝেছো? ওকে। এবং ক্রোমাটিন, এটার এককটা মনে রাখো, ক্রোমাটিনের একক হচ্ছে নিউক্লিওজোম। ক্রোমাটিনের একক হচ্ছে নিউক্লিওজোম। এবং এই নিউক্লিওজোমের সংখ্যাটাও মনে রাখতে হবে। কতগুলো নিউক্লিওজোম মিলে এই ক্রোমাটিনটা গঠিত হয়? 3 × 10⁻70 নিউক্লিওজোম। ওকে, তো ক্রোমাটিন সম্পর্কে পড়লাম। 2 নম্বর যে অংশটা থাকতে পারে সেটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে, কোন পর্যায়ে ভাইয়া? মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ যে পর্যায়টা আছে সেই সময়ে ক্রোমোজোমটা কেমন হয়ে যায়? নিশ্চয়ই যে এমন হয়ে যায়, তোমরা দেখেছো। সেটা কেমন হয়ে যায়? এই যে এরকম, তাই না? সো এই যে এই পুরাটা একটা হচ্ছে ক্রোমাটিড, এই পুরাটা একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কয়টা আছে এখানে? ক্রোমাটিড আছে 2টা। আচ্ছা, ক্রোমাটিড গেল। 3 নাম্বার যে অংশটা ক্রোমোজোমের, সেটা হচ্ছে এই যে দেখো এই অংশটা, এটা কি? সেন্ট্রোমিয়ার। সেন্টারের পুরা ক্রোমোজোমের সেন্টার কোনটা? এই যে এইটা। তাহলে সেন্টারের যে অংশ সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে নামের মধ্যে আছে মিয়ার, মিয়ার মানে হচ্ছে অংশ। তাহলে সেন্টারের অংশ সেন্ট্রোমিয়ার, যার অপর নাম হচ্ছে, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন, যেহেতু ওই অঞ্চলটা হচ্ছে কুঞ্চিত, তাহলে মুখ্য কুঞ্চন। আচ্ছা, এটাকে আরো একটা নামে ডাকা হয়, এটা হচ্ছে একমাত্র অরঞ্জিত অঞ্চল। এটা হচ্ছে একমাত্র অরঞ্জিত অঞ্চল, এই কথাটা মনে রাখো। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এখানে কোনো রং থাকে না। ক্রোমোজোম কি? এটা হচ্ছে রঙিন বস্তু, কিন্তু এইখানে কোনো রং থাকে না। তাহলে এটার নাম যেহেতু মুখ্য কুঞ্চন, তাহলে গৌণ কুঞ্চন নামেও কিছু একটা নিশ্চয় থাকবে, যেহেতু নামটা মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন নামেও কিছু একটা থাকবে। সো গৌণ কুঞ্চন কোথায় থেকে জানো ভাইয়া? এই যে আমি এটা একটু মুছে দিই। কিছু কিছু ক্রোমোজোম আছে যেই ক্রোমোজোমে আরও একটা কুঞ্চিত অঞ্চল থাকে, এটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। এই যে দেখো, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। আর কিছু কিছু ক্রোমোজোমে এইখানে আরও একটা কুঞ্চন থাকে, যে কুঞ্চনটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। তাহলে 4 নম্বর অংশটা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন, যার আরেকটা নাম মনে রাখো, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। পুনর্গঠন অঞ্চল। সো নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলে আসলে তাহলে কি তৈরি হয় ভাইয়া? এইখানে তৈরি হয় নিউক্লিওলাস। তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস। হ্যাঁ, প্রোফেজ ধাপে কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই দুটো বিলুপ্ত হয়ে যায়। আবার টেলোফেজ ধাপে এই নিউক্লিওলাস এটা ফিরে আসে, তাই না? সো ফিরে আসে কোথায়? গৌণ কুঞ্চনে। এই কারণেই তো এটার নাম হচ্ছে নিউক্লিওলার পুনর্গঠন অঞ্চল। এবং এই নিউক্লিওলার পুনর্গঠন অঞ্চল কিন্তু সব কোষে মানে সব ক্রোমোজোমে থাকে না। মানুষের কিছু ক্রোমোজোম আছে, মানুষের যে ক্রোমোজোমগুলো আছে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 13, 14, 15, 21, 22 নং যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম কিন্তু এই গৌণকুঞ্চনটা ধারণ করে। আচ্ছা, তাহলে গৌণকুঞ্চন সম্পর্কে পড়লাম। এরপরে আসো 5 নাম্বার, সেটা হচ্ছে বাহু। তাহলে ক্রোমোজোমের এই যে দেখো এখানে বাহু আছে না? এই যে এইটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে বাহু, এগুলোকে বলা হচ্ছে বাহু। এছাড়া আরও যে জিনিসটা থাকে 6 নাম্বার হচ্ছে ক্রোমোমিয়ার থাকে। এখানে থাকে ক্রোমোমিয়ার। আচ্ছা, ক্রোমোমিয়ার কি? ক্রোমোজোমের গায়ে অনেক সময় পুতির দানার মতো কিছু অংশ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। হ্যাঁ, এখানে মিয়ার মানে হচ্ছে অংশ, এবং ক্রোম মানে হচ্ছে রং বা ক্রোমোজোম। ক্রোমোজোমের অংশকে বলা হয় ক্রোমোমিয়ার। এছাড়া আরও একটা অংশ, এই যে দেখো, এটা যদি গৌণকুঞ্চন হয়, গৌণকুঞ্চনের একদম পরের যে অংশটা, এই যে এই ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে স্যাটেলাইট। বুঝেছো? সো এই ক্রোমোজোমেও কিন্তু স্যাটেলাইট থাকে। তাহলে 7 নম্বর যে অংশ সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট। এবং যেই ক্রোমোজোমে এই স্যাটেলাইটটা থাকে, সব ক্রোমোজোমে তো স্যাটেলাইটটা থাকে না।
যেহেতু সব ক্রোমোজোমে কোনো কুঞ্চনটাও থাকে না। তো যেই ক্রোমোজোমে স্যাটেলাইটটা থাকে সেই ক্রোমোজোমটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে যেই ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। বুঝেছ? ওকে, সো এই একটা কথা মনে রাখাও, পুতুলের 1 নং সেলের স্যাটেলাইট থাকে, এই কথাটা মনে রাখো ভাইয়া। তাহলে পুতুল মানে কি? পুতুল মানে হচ্ছে পাট, পুতুল পতে মনে রাখো পাট, তুতে হচ্ছে তুলা, এবং সেলে মানে হচ্ছে সোলা, এবং সোলার 1 নং ক্রোমোজোমে এই স্যাটেলাইটটা থাকে। 8 নম্বর যে অংশটা, আর কি অংশ আছে? 8 নম্বর যে অংশ সেটা হচ্ছে টেলোমিয়ার। তাহলে নামের মধ্যে আছে মিয়ার মানে কি? অংশ, এবং টেল মানে হচ্ছে প্রান্ত, প্রান্তের যে অংশ সেটাকে বলা হয় টেলোমিয়ার। তাহলে টেলোমিয়ার কোনটা ভাইয়া? ক্রোমোজোমের যে প্রান্তের অংশটা, এটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এবং টেলোমিয়ারে যে এনজাইমটা থাকে, এনজাইমটার নাম হচ্ছে টেলোমারেজ। এনজাইমটার নাম হচ্ছে, নামটা মনে রাখো ভাইয়া, টেলোমারেজ। নামের শেষে এএসি আছে, তার মানে এটা হচ্ছে একটা এনজাইম। এবং টেলোমারেজ এনজাইমের কাজ কি জানো ভাইয়া? টেলোমারেজ এনজাইমের কাজ হচ্ছে এটা জরা প্রতিরোধ করে। জরা প্রতিরোধ মানে হচ্ছে বুড়ো হয়ে যাওয়া, মানুষ যে বুড়ো হয়ে যায় এই জিনিসটা প্রতিরোধ করে, মানুষ যাতে সহজে বুড়ো না হয় এই বিষয়টা প্রতিরোধ করে কি ভাইয়া? টেলোমিয়ার বা টেলোমারেজ এনজাইম। আচ্ছা, সো এই হচ্ছে একটা ক্রোমোজোমের গঠন। তাহলে প্রশ্নটা দেখো, নিউক্লিওলার পুনর্গঠন অঞ্চল কোনটাকে বলা হয়? গৌণ কুঞ্চন। বুঝেছো? ওকে, পরের প্রশ্নটা দেখো, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? তাহলে একটু আগে আমরা দেখছি লিভার কোষে, কোনো লিভার কোষে 2টা নিউক্লিয়াস থাকতে পারে, অ্যান্সার হচ্ছে লিভার কোষ। পরের প্রশ্নটা দেখো, কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা 14টা? সো এখানে একটা কথা মনে রাখো, এটা ক্রোমোজোমের সংখ্যা মনে রাখার কিছু ট্রিক্স আছে, বুঝছো? সো 14টা কোন ক্রোমোজোমে সেটার ট্রিক্সটা আমি বলে দিই। একটা কথা মনে রাখো, আমরা তো জানি যে পরীক্ষায় 33 পাইলে পাস, কিন্তু এখন 33 পাইলে পাস এই কথাটা ভুলে যাও। মনে রাখো বায়োলজি পরীক্ষায় ধরে নাও যে 14 পাইলে পাস। ওকে, সো পরীক্ষায় কত পাইলে পাস ভাইয়া? 14 পেলে পাস। আর যদি পাস না করতে পারো তাইলে কি তোমার জব হবে, চাকরি হবে? হবে না। তাহলে পাস না করলে জব হবে না, এই কথাটা মনে রাখো। তাহলে 14 পেলে পাস, আর পাস যদি না করতে পারো তাহলে জব হবে না। তাহলে 14তে পাস মানে কি জানো? পাট, সাথে হচ্ছে শশা, আরেকটা হচ্ছে জব। এই 3টার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। তাহলে দেখো তো এখানে কি আছে? পাট। তাহলে অ্যান্সারটা হচ্ছে পাট। ক্লিয়ার ভাইয়া? ওকে, কোনটাতে নিউক্লিয়াস থাকে না? তাহলে আমরা পড়ছি অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, এগুলোতে নিউক্লিয়াস থাকে না। তাহলে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াসটা নাই। ওকে, কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? এটাও আমি পড়াইছি। স্ট্রাসবুর্গার আবিষ্কার, শিম্পার এটা হচ্ছে প্লাস্টিডের আবিষ্কার, এবং কলিকার এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, তাই না? তাহলে স্ট্রাসবুর্গার। পরের প্রশ্নটা দেখো, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক কোনটা? সো নিউক্লিক অ্যাসিড নিয়ে যদি একটু আলোচনা করি, দেখো নিউক্লিক অ্যাসিড এই নামটা নিশ্চয়ই শুনছো। এটা কোথায় শুনছো? ডিএনএতে শুনছো অথবা আরএনএতে শুনছো। তো এই নিউক্লিক অ্যাসিডকে আমি যদি কোনো একটা এনজাইম দ্বারা ভাঙি, যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে আবারও যদি ভাঙতে থাকি সেটা পাবো হচ্ছে নিউক্লিওসাইড। আচ্ছা, নিউক্লিওটাইডকে ভাঙলে 2টা জিনিস পাই, দুই পাশে লিখি। একটা হচ্ছে নিউক্লিওসাইড এবং ফসফেট পাবো। ওকে, আর নিউক্লিওসাইডকে ভাঙলে আরও 2টা জিনিস পাই, একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে এন। সো এখানে SNP, এই 3টা জিনিস আমরা সর্বশেষে গিয়ে পাই। এবং SNP মানে কি ভাইয়া? SNP মানে হচ্ছে, এখানে এস কথাটার অর্থ হচ্ছে সুগার। এখানে এস মান হচ্ছে সুগার, সুগার মানে হচ্ছে শর্করা। সো এই যে ডিএনএ অথবা আরএনএ এটা গঠিত হয় সুগার দ্বারা, নাইট্রোজেন বেস দ্বারা এবং ফসফেট দ্বারা। তাহলে কি কি সুগার ভাইয়া?
সুগার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ রাইবোজ। তাহলে ডিএনএ আরএনএ গঠিত হয় কি দ্বারা? রাইবোজ সুগার অথবা ডিঅক্সিরাইবোজ সুগার দ্বারা। সো ডিএনএ নামটা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডে কোন রাইবোজটা থাকে? নামটা শুনেই বোঝা যাচ্ছে ডিঅক্সিরাইবোজ থাকে। আর রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএতে কোনটা থাকে? সেটা থাকে রাইবোজ সুগার, এটা থাকে আরএনএতে। আর এই ডিএনএতে পাওয়া যায় ভাইয়া এই সুগারটা। বুঝেছো? তাহলে এখানে ডি কথাটার অর্থ কি জানো? ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। তাহলে কি ডিলিট? অক্সিজেন ডিলিট। ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন ডিলিট। অর্থাৎ রাইবোজ থেকে যদি আমরা একটা অক্সিজেন ডিলিট করি, কত নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। রাইবোজ আমরা যদি 2 নং কার্বন থেকে অক্সিজেন ডিলিট করলে আমরা কি পাবো? সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে রাইবোজের 2 নং কার্বন থেকে অক্সিজেনটা বাদ দিয়ে দিব, তাহলে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এরপর আসো নাইট্রোজেন বেস, N2 বেস। এই নাইট্রোজেন বেস এটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। সো পিউরিন এই নামটা একটু ছোট এবং এটা 2 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাডেনিন এবং আরেকটা হচ্ছে গুয়ানিন। পাইরিমিডিন নামটা একটু বড়, এটা হচ্ছে 3 ধরনের, সাইটোসিন, থাইমিন, আরেকটা হচ্ছে ইউরাসিল। ওকে, তাহলে নাইট্রোজেন বেস এই ক ধরনের হতে পারে এবং ফসফেট এটা মিলে একটা ডিএনএ অথবা আরএনএ গঠিত। ওকে, সো গঠনে আমি ডিটেলসে যাচ্ছি না, একদম গঠনের ডিটেলসটা পড়তেছি না, আমি জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাই দিই। এই যে দেখো, এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএর এই অংশ থেকে এই পর্যন্ত অঞ্চল, এটাকে বলা হয় ডিএনএর একটা প্যাচ। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ডিএনএর একটা প্যাচ, একটি প্যাচ বা একটা ঘূর্ণন। এটাকে বলা হয় ডিএনএর একটা প্যাচ বা ডিএনএর একটা ঘূর্ণন। সো এই প্যাচের দৈর্ঘ্যটা কত জানো? এইখান থেকে এই পর্যন্ত এই প্যাচের দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার, এটা মনে রাখো। এরপর আসো ডিএনএর যে ব্যাস হচ্ছে, ডিএনএর ব্যাসটা মনে রাখো 20 অ্যাংস্ট্রম, এই কথাটা মনে রাখো ভাইয়া। আচ্ছা, এরপরে এই ডিএনএর ব্যাস সম্পর্কে একটা কথা মনে রাখো, এখানে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। তাহলে মনো মানে কি? মনো মানে হচ্ছে একটা, তাহলে 10 জোড়া থাকে মনোনিউক্লিওটাইড। তাহলে যদি বলে ডাইনিউক্লিওটাইড কয়টা? তাহলে 10টা থাকে। মনো বললে 10 জোড়া, আর যদি বলে ডাই তাহলে হচ্ছে 10টা। এছাড়া আরও একটা কথা মনে রাখো, এখানে 25টি হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। কয়টা হাইড্রোজেন বন্ধন ভাইয়া? 25টা হাইড্রোজেন বন্ধন। ওকে, সো প্রশ্নগুলোর অ্যান্সার দেখো। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক কোনটা? নিউক্লিক অ্যাসিড দেখো, অনেকগুলা নিউক্লিওটাইড যদি একত্রে যুক্ত হয় সেটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে এটার পুনরাবৃত্তি একক কোনটা? নিশ্চয়ই নিউক্লিওটাইড, তাই না ভাইয়া? ওকে, পরের প্রশ্নটা দেখো, ডিএনএ অণুর সূত্র দুইটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে এখানে বলছে প্রতিটি প্যাচ বা প্রতিটি ঘূর্ণন, তো এটা তো একই বিষয়। তাহলে ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এই যে একটু আগে আমরা দেখছি 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার, তাই না? তাহলে 3.4 ন্যানোমিটার। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো ভাইয়া, ডিএনএ প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা? 25টা। একটু আগে আমরা পড়ছি, তাহলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে 25। ক্লিয়ার? আচ্ছা, ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে কত নাম্বার কার্বনে? ওকে, এটাও একটু আগে পড়ছি আমরা। দেখো তো, রাইবোজ থেকে আমরা যদি এই যে রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে আমরা যদি অক্সিজেনটা ডিলিট করে ফেলি, সেটাই তো ডিঅক্সিরাইবোজ। তাহলে প্রশ্নটা কি বলছে দেখো তো,
প্রশ্নটা কি বলছে, ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত হয় কত নাম্বার কার্বনে? দ্বিতীয় কার্বনে। বুঝতে পেরেছো? ওকে, নিউক্লিওসাইডের উপাদান কি কি? নিউক্লিওসাইডের উপাদান কি কি? তাহলে এটাও একটু আগে আমরা পড়ে ফেলছি। নিউক্লিওসাইডের উপাদান কি কি দেখো ভাইয়া, এই যে একটা নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা পাই সুগার এবং নাইট্রোজেন বেস। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখো, আমাদের অ্যান্সারটা কি হবে দেখো, নাইট্রোজেন বেস এবং সুগার। ফসফেটটা কিন্তু হবে না, নিউক্লিওটাইড ভাঙলে আমরা ফসফেটটা পাই। সো অ্যান্সারটা কি হবে 1 এবং 2। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, অ্যান্টিকোডন কোথায় পাওয়া যায়? তো টিআরএনএ এর গঠনটা যদি আমি দেখাই, এই যে এটা হচ্ছে একটা টিআরএনএ, এটা হচ্ছে একটা টিআরএনএ, এটা হচ্ছে একটা টিআরএনএ এবং এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এবং 3 প্রাইমের যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় এসিসি। ওকে, 3 প্রাইমে কি থাকে ভাইয়া? 3 প্রাইমে থাকে এসিসি। এখানে অ্যামিনো অ্যাসিড থাকে। এই 3 প্রাইমটা কি ধারণ করে? এখানে অ্যামিনো অ্যাসিড ধারণ করে। এই 3 প্রাইমটা অ্যামিনো অ্যাসিড ধারণ করে, এই কথাটা মনে রাখো। এবং এই টিআরএনএর এই অংশটাকে বলা হয়, এটা হচ্ছে অ্যান্টিকোডন। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে এই অ্যান্টিকোডন ধারণ করে কোনটা? টিআরএনএ। কে ধারণ করে ভাইয়া? টিআরএনএ। বুঝেছো? ওকে, পরের প্রশ্নটা দেখো, থাইমিন কি? থাইমিন আমরা একটু আগে আমরা পড়লাম, অ্যাডিনিন, গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন। আর পাইরিমিডিনের মধ্যে কি কি থাকে? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। সো এটা হচ্ছে পাইরিমিডিন। ক্লিয়ার? ওকে, বুঝেছো আশা করি। ডিএনএ হেলিকেসের কাজ কি? আচ্ছা, এইখান থেকে আমরা যেহেতু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়তেছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এটা তোমাদের নিশ্চয়ই পড়া আছে। এখন এই 3টা টপিক থেকে অ্যাডমিশনে কোন প্রশ্নগুলো আসে জানো? এইখানে যে এনজাইমগুলো আছে, এনজাইমের যে নাম, এই এনজাইমের নাম থেকে সকল প্রশ্ন আসে। তো এইখানে কোন কোন এনজাইম কাজে লাগে সেটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই বিষয়টা, তাইলে এইখান থেকে অ্যাডমিশনে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পারবা। বুঝেছো? সো এখানে এনজাইমের নামগুলো কি কি সেটা আমাদের একটু জানতে হবে। ফার্স্টে আসো রেপ্লিকেশন। রেপ্লিকেশনে কি কি এনজাইম ব্যবহৃত হয়? সো প্রথমেই আসো, 1 নম্বর হচ্ছে, প্রথমটা এনজাইম না, এটা একটা বিন্দুর নাম ফার্স্টে বলে দিই। রেপ্লিকেশনের শুরু হয় যে বিন্দু থেকে, সেটা কি? অরি বিন্দু। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা যদি একটা ডিএনএ হয়, এই ডিএনএর যে অংশ থেকে রেপ্লিকেশনটা শুরু হবে, ধরে নাও এই বিন্দু থেকে রেপ্লিকেশনটা শুরু হবে, এবং এই বিন্দুটাকে বলা হচ্ছে অরি বিন্দু, এবং এটা কোনো এনজাইম না। তাহলে এটাই হচ্ছে অরি বিন্দু ধরে নিলাম। তাহলে এইবার ডিএনএটাকে কি করতে হবে? নিশ্চয়ই ভাঁজটা খুলতে হবে, এবং খোলার জন্য একটা এনজাইম দরকার। তাহলে এটা তো ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে হেলিক্সকে খোলার জন্য যে এনজাইম, সেটা হচ্ছে হেলিকেজ। এটা হচ্ছে হেলিকেজ। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এবার ডিএনএ ডাবল হেলিক্সটা খুলে যাবে। এই যে দেখো, ডিএনএ ডাবল হেলিক্সটা খুলে গেল। সো এনজাইমটার নাম কি? হেলিকেজ। নামের শেষে এএসি যোগ করে দিলে এনজাইম। তাহলে হেলিকেজ এনজাইমের কাজ কি ভাইয়া? হেলিক্সকে খোলে, ডাবল হেলিক্স প্যাচ খোলে যে এনজাইম, সেটা হচ্ছে হেলিকেজ। 3 নাম্বার, এরপরে যে এনজাইমটা দরকার সেটা হচ্ছে, এবার এনজাইম না আসলে, এটা হচ্ছে একটা প্রোটিন। এই ডিএনএ ডাবল হেলিক্সকে ধরে রাখার জন্য এখানে কিছু প্রোটিনের দরকার হয়। এই প্রোটিনগুলোকে বলা হয় এসএসবিপি। হ্যাঁ, এই যে ডিএনএর প্যাচটা খোলা হয়েছে না, এখন কি হতে পারে? ডিএনএর প্যাচটা আবারও জোড়া লেগে যেতে পারে। তাহলে এই প্যাচটা যাতে আবারও জোড়া লেগে যেতে না পারে, সেই জন্য এইখানে একটা প্রোটিন ব্যবহৃত হয়, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এই স্ট্যান্ডগুলোকে সে বাইন্ড করে রাখে, ধরে রাখে, যাতে ডিএনএর প্যাচটা আবারও ক্রিয়েট না হয়। 4 নাম্বার, এরপরে যে এনজাইমটা, এবার এখানে দরকার হচ্ছে একটা প্রাইমেজ। এখানে কি দরকার ভাইয়া? এখানে দরকার প্রাইমেজ। প্রাইমেজ এনজাইম কি করে? এটা প্রাইমার তৈরি করে। নিশ্চয়ই তোমরা জানো, এটা প্রাইমার তৈরি করে। সো প্রাইমার কি? প্রাইমার হচ্ছে আরএনএ এর ছোট্ট একটা অংশ। সো এই প্রাইমারটা এইখানে এসে যুক্ত হয়, এবং ডিএনএ এর নিশ্চয়ই 2টা প্রান্ত আছে। একটা হচ্ছে এটা যদি হয়
5 প্রাইম, এটা নিশ্চয়ই হবে 3 প্রাইম, এটা হচ্ছে তাহলে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। সো এই প্রাইমারের এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তো প্রাইমারের কি আছে দেখো তো, 3 প্রাইম আছে। এবার 3 প্রাইমে ডিএনএর প্রধান এনজাইম যেটা, ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম যেটা, সেটা বেস পেয়ার নীতি অনুসারে নিউক্লিওটাইড যুক্ত করবে। অর্থাৎ 5 নাম্বার যে এনজাইমটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, পলিমারেজ 3। এই ডিএনএ পলিমারেজ 3 কাজ হচ্ছে এইখানে নিউক্লিওটাইড যুক্ত করা, লিডিং সূত্রে নিউক্লিওটাইড যুক্ত করা। এবং ওইদিকে তো আরেকটা ল্যাগিং সূত্র আছে নিশ্চয়, তোমাদের মনে আছে এখানে ল্যাগিং সূত্র থাকে। তাহলে ল্যাগিং সূত্রে নিশ্চয়ই এই যে এই বিপরীত দিকে নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে 5 to 3। সো যেদিকে 3 মুখটা থাকবে সেদিকে কিন্তু নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়। সো 3 প্রাইমের দিকে নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে থাকবে। তাহলে এই যে নিউক্লিওটাইড যুক্ত করা কার কাজ ভাইয়া? ডিএনএ পলিমারেজ 3 কাজ হচ্ছে এই নিউক্লিওটাইডগুলো যুক্ত করা। এরপরে 6 নাম্বার যে এনজাইমটা সেটা হচ্ছে যখন এই নিউক্লিওটাইডগুলো যুক্ত করা হয়ে যাবে তখন এইখান থেকে নিশ্চয়ই প্রাইমারটা এই আরএনএর যে অংশটা সেটাকে সরাই ফেলতে হবে, তাই না? সো এই আরএনএর এই অংশটা সরানোর জন্য যে এনজাইমটা, এই যে এখানেও আরএনএ আছে, সো সেইটাকে সরানোর জন্য যে এনজাইমটা আসে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। আগেরটা ছিল 3, আর এবার কি আসবে ভাইয়া? এবার হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ক্লিয়ার? তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে প্রাইমারকে সরাই, এটা প্রাইমার সরাই, এই কথাটা মনে রাখতে হবে। পরের যে এনজাইমটা 7 নাম্বার, সেটা হচ্ছে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে দেখো তো, এখানে একটা ওকাজাকি খণ্ড তৈরি হয়েছে। সো এই যে দেখো এই অংশটুকু যখন আমরা প্রাইমারটা সরাই ফেলছি, এই অংশটুকু কি? এগুলো হচ্ছে ওকাজাকি খণ্ড, তাই না? সো এই ওকাজাকি খণ্ডের গ্যাপটা পূরণ করার জন্য যে এনজাইমটা এবার আসে সেটার নাম হচ্ছে লাইগেজ। তাহলে এবার যে এনজাইমটা সেটা হচ্ছে লাইগেজ, এবং লাইগেজের কাজটা নামের সাথে মিল আছে দেখো, লতে লাইগেজ, লতে লাগাই, এটার কাজ হচ্ছে জোড়া লাগাই। লাইগেজের কাজ হচ্ছে এটা জোড়া লাগাই। ক্লিয়ার ভাইয়া? এবং 8 নাম্বার আর একটা এনজাইম আছে যেটা হচ্ছে গাইরেজ বা প্রকৃত কোষে যদি বলা হয় টপো আইসোমারেজ। সো গাইরেজ বা টপো আইসোমারেজ, এটার কাজ হচ্ছে ডিএনএটা যাতে প্যাচ তৈরি না করে, অতিরিক্ত প্যাঁচানো না হয়ে যায়, এই বিষয়টা রক্ষা করে গাইরেজ। এই গাইরো কথাটার অর্থ হচ্ছে প্যাচ। তাহলে ডিএনএটা যেহেতু প্যাঁচানো থাকে ফার্স্টে, ডিএনএটা যেহেতু ছেড়ে দিলে আবারও পেঁচিয়ে যাবে, এই প্যাঁচানো বিষয়টাকে রোধ করে হচ্ছে গাইরেজ। এই কথাটা মনে রাখো। সো দেখো হেলিকেজ এনজাইমের কাজ কি? এখন নিশ্চয়ই পারবা। ডাবল হেলিক্সের প্যাচ খুলে ফেলে হেলিকেজ এনজাইম, বুঝেছো? এই যে ডাবল হেলিক্সের প্যাচ খোলে। ক্লিয়ার ভাইয়া? ওকে। ডিএনএর প্রতিলিপনের লাইগেজের কাজ কি? জোড়া লাগাই, লতে লাইগেজ, এই যে যুক্ত করা বা লাগাই, বুঝেছো? তাহলে যুক্ত করা কার কাজ? লাইগেজের কাজ। ক্লিয়ার? পরিবেশের কোন উপাদানটি ডিএনএর ক্ষত তৈরি করতে পারে? তো ডিএনএর ক্ষত তৈরি করতে খারাপ যে উপাদানগুলো আছে, যেমন বিষাক্ত পদার্থ, সেটা হতে পারে সূর্য থেকে যে ইউভি লাইটটা আছে সেটা, অথবা ক্যান্সার সৃষ্টিকারী কিছু পদার্থ যেমন কার্সিনোজেনিক পদার্থ। তাহলে ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, কার্সিনোজেনিক পদার্থ সবাই ক্ষত তৈরি করতে পারে, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ডি, সবগুলা। বুঝেছো? ওকে। পরের প্রশ্নটা দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রসেস সেটাকে বলা হয়, এটা আমি একটু বলেই দিই ভালো করে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হতে পারে, এবং এমআরএনএ থেকে লাস্টে গিয়ে তৈরি হতে পারে প্রোটিন। সো ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রসেস সেটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে। সো এই প্রোটিন আসলে কি? প্রোটিন হচ্ছে এই যে আমাদের হাতের যে চামড়া সেটা হচ্ছে প্রোটিন, চুল প্রোটিন, নখ প্রোটিন, আমাদের লোম প্রোটিন, আমাদের দেহে যা কিছু আছে সবই প্রোটিন। এজন্য এই প্রোটিনটাকে বলা হয় জীবনের ভাষা। এটাকে বলা হয় জীবনের ভাষা, এই কথাটা মনে রাখো। এটাকে বলা হয় জীবনের ভাষা। সো এখানে প্রশ্নটা কি ছিল? ডিএনএ থেকে এমআরএনএ, অ্যান্সারটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এখানে অ্যান্সারটা হচ্ছে
ট্রান্সক্রিপশন। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, টিআরএনএ 3 প্রান্তে কি থাকে? একটু আগে আমরা পড়ছি এসিসি থাকে, তাই না? ওকে, প্রি এমআরএনএ এর যে অংশ ট্রান্সলেশন হয় না, সো ট্রান্সলেশনে বাধা দেয় যারা, তারা হচ্ছে ইন্ট্রন, আর যারা ট্রান্সলেশন হতে দেয় তারা হচ্ছে এক্সনস, তো এখানে কি বলছে যে প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয়, তাহলে হয় বলছে, হয় বললে সেটা হচ্ছে এক্সন, আর যদি বলতো বাধা দেয় বা হয় না সেটা হচ্ছে ইন্ট্রন। সো এটার অ্যান্সার হচ্ছে এক্সনস। পরের প্রশ্নটা দেখো, স্টার্ট কোডন কোনটা? সো এই প্রশ্নটা বারবারই আসে, একটা হচ্ছে স্টার্ট কোডন, একটা হচ্ছে স্টপ কোডন। সো স্টার্ট কোডন হচ্ছে AUG, স্টার্ট কোডন হচ্ছে অগ, এবং স্টপ কোডনের সংখ্যা হচ্ছে 3টা। সো স্টপ কোডন কোনগুলো ভাইয়া? স্টপ কোডন হচ্ছে UAG, ওয়াগ, UGA, উগা, UAA, ওয়া। এটা এইভাবে পড়তে পারো, ওয়াগ, উগা, ওয়া। বুঝেছো? এবং স্টপ কোডন সম্পর্কে যে কথাটা মনে রাখবা, স্টপ কোডন সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এটা কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। বুঝেছো? ওকে, সো স্টপ কোডন হচ্ছে ওয়াক, উগা, ওয়া। ক্লিয়ার? ওকে, তাহলে স্টার্ট কোডন কোনটা ভাইয়া? AUG, অগ। ওকে, পরের প্রশ্নটা দেখো ভাইয়া, গ্লাইসিন নির্দেশ করে গ্লাইসিন নির্দেশিত কোডন নয় কোনটা? সো যারা হচ্ছে স্টপ কোডন তারা কিন্তু কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। তাহলে এই যে একটু আগে আমরা দেখছি ওয়াগ, উগা, ওয়া, এই ওয়াটা কিন্তু স্টপ কোডন, তার মানে কি এটা কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। সো অ্যান্সারটা হচ্ছে এ। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টা কোডন আছে? সো এই বিষয়টা এভাবে পড়তে পারো, লাভ, আর, লি। ওকে, লাতে লাইসিন, ভতে ভ্যালিন, আরতে আর্জিনিন, লতে লিউসিন। তো এই লাইসিনের কোডন থাকে 2টা, এটা হচ্ছে 4, 6, 6। সো এই ভ্যালিনের কোডন সংখ্যা হচ্ছে 4টা। ওকে, সো 4টা কোডন থাকে কার? ভ্যালিন। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, পরের প্রশ্নটা বলছে জীবনের ভাষা বলা হয় কোনটিকে? সো একটু আগে আমি বলছি আমার লোম হচ্ছে আমাদের প্রোটিন, চামড়া এটাও হচ্ছে প্রোটিন, চুল প্রোটিন, আমাদের দেহে যা আছে সবই প্রোটিন। তার মানে কি জীবনের ভাষা কোনটা? জীবনের ভাষা হচ্ছে প্রোটিন। ক্লিয়ার? ওকে, সো এই প্রশ্নটার মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়টা শেষ হলো, এবং এই অধ্যায়ের সম্পূর্ণ টপিক যতগুলো আমি পড়াইছি সেটা এইচএসসি স্ট্যান্ডার্ডভাবে পড়ানোর চেষ্টা করছি, এবং যেগুলা থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে সেই সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের জন্য একত্র করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা পুরা ক্লাসটা দেখেছো এবং তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হয়েছো, তাই না ভাইরা? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। ওকে, টাটা ভাইয়ারা।